সমস্যা হলে গাড়ি চালাতে কে বলে? গ্রামের রাস্তা, চারপাশে কাঁচা পাকা মাটি ও ইটের বাড়ি। ড্রাইভিং সিটে বসে আছি। প্লেন থেকে নামতেই আচমকা বৃষ্টি শুরু হয়েছিল। প্রবল জোরে বৃষ্টির সাথে আব্বুর পাশে বসে বৃষ্টির মধ্যে গাড়ি ড্রাইভ করছিলাম। ঢাকা শহর ছেড়ে পরিচিত যশোর টাউনে আসতেই বৃষ্টিটা প্রায় থেমেই যায়, কিন্তু বৃষ্টির প্রবণতা বেশি থাকায় রাস্তায় যেখানে নিচু আছে সেখানে ভালো মতোই পানি জমেছে। গাড়ি ড্রাইভের সময় তীব্র বৃষ্টি ছিল। আব্বু সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। আমি গাড়িটা একটু স্পিডে তুলে মিউজিক ছেড়ে দিই। বাইরে বৃষ্টি, গাড়ির স্পিড হাই, গাড়ির জানালা অফ করা, ভেতরে বাজছে আমার প্রিয় মিউজিকগুলো। मोहब्बत बरसा देना तो सावन आया है, तेरे और मेरे मिलने का मौसम आया है। অরিজিতের গাওয়া ক্রিয়েচার মুভির বৃষ্টির সময় রোমান্টিক একটা গান প্লে করলাম। বাইরে বৃষ্টির সাথে মিউজিকটা সত্যি অনেক বেশি ভালো লাগছিল। কখন যে এলাকাতে চলে এসেছি খেয়ালই করিনি। আব্বু বলে, আবির, এবার মিউজিকটা অফ রাখ আর আস্তে করে গাড়ি চালা। আব্বুর কথা শুনে মিউজিক বন্ধ করে দিলাম। বাইরে বৃষ্টি থেমে গিয়েছে, অনেকটা সময় হয়ে গেছে। আমার পাশের জানালাটা খুলে দিলাম। বাড়ির রাস্তায় গাড়িটা ঘুরিয়ে একটু স্পিডে তুলতে যাব, তখনই বেশ চিৎকার করে কেউ যেন আমাকে বলে ওঠে, স্টুপিড, আমার কি চোখ নেই? আমি চিৎকার শুনে গাড়িটা শর্ট ব্রেক করি। আব্বু বিরক্ত গলায় বলে, কি হলো, গাড়ি রাখলি কেন? শুনলে না তুমি? আমাকে স্টুপিড বললো। তুমি দেখো, বলো তো আমি কি স্টুপিড মনে হয়? ওকে, তো আমি? আরে শোন। আব্বুর কথা পাত্তা দিলাম না। গাড়ির দরজা খুলে পিছনে যেই না তাকিয়েছি, সাথে সাথেই দুইবার আমার মুখের উপর কাদা এসে পড়ল। নতুন শার্ট আর কোট পরা গায়ে, চোখে ভাগ্যিস চশমা ছিল, নাহলে কাদাগুলো হয়তো সব চোখের মধ্যে চলে যেত। আমি চোখ থেকে চশমাটা খুললাম, কিন্তু আংশিক কাদা চলে যাওয়ায় ঠিক মতো দেখতেও পারছি না সামনে কে বা কারা দাঁড়িয়ে আছে। এই যে মিস্টার স্টুপিড, গাড়ি আছে চালাবেন ভালো কথা, কিন্তু রাস্তায় মানুষ দেখলে যে ইচ্ছে করে পানির মধ্যে চাকা দিয়ে স্পিড বাড়িয়ে ভিজিয়ে দেবেন তা তো হবে না। আমাকে আপনার গাড়ি দিয়ে রাস্তায় জমে থাকা কাদা পানিতে ভিজিয়ে দিয়েছেন, তাই রাস্তার পাশ থেকে ময়লা কাদা তুলে আপনার মুখে মারলাম। এরপর ঠিক মতো গাড়ি চালাবেন, আর না হয় ঠিকভাবে চলাফেরা করবেন, স্টুপিড কোথাকার। মুখে এক গাদা কাদা, গালের মধ্যেও কিছুটা প্রবেশ করেছে। না পারছি চোখ মেলে তাকাতে, আর না পারছি কিছু বলতে, কিন্তু ঠিকই বুঝতে পারছি আমাকে যিনি কথাগুলো বলছে তিনি একটা মেয়ে। চিকন ভয়েস, কথা বলায় বেশ পটু। কয়েক মিনিট পর আব্বু এসে বলে, কি রে, তোর মুখের এমন অবস্থা কেন? নে পানি নে। কে এমন করলো জানিস? বোতলটা হাতে নিয়ে তাড়াতাড়ি মুখে পানি ছিটিয়ে দিলাম। কাদাগুলো পরিষ্কার করে আব্বুর দিকে তাকিয়ে বললাম, মেয়েটা কে? কোন মেয়ে? আরে যে আমার মুখে কাদা ছুঁড়েছে, দেখোনি তুমি? না তো। আচ্ছা, আগে বাসায় চল। এভাবে এখানে বকাবকি করলে লোকজন তাকিয়ে থাকবে। এমনিতেই গ্রামে এসেছিস বিদেশের ভাব নিয়ে, লোকজন তো তাকাবেই। আমি ঘুরে গাড়ির কাছে আসতেই তিনতলা একটা বাড়ির দিকে চোখ চলে যায় আমার। বাড়ির সামনে বিশাল একটা লিচু গাছ, যেটা 10 বছর আগেও দেখে গিয়েছিলাম। আমি বাড়িটার দিকে তাকিয়ে আছি। আব্বু পাশে এসে দাঁড়ালো, আমার কাঁধে হাত দিয়ে বলল, চিনিস বাড়িটাকে? আনাফ সাহেবের বাড়ি, মনে আছে তো সব? আমি বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। আগের থেকেও বেশি আকর্ষণীয় করা হয়েছে বাড়িটার। ব্যালকনিতে ছোট ফুল গাছের সমারোহ। 10 বছর আগের স্মৃতিগুলো হঠাৎ করেই মনে পড়ে গেল। চোখ সরিয়ে নিলাম। গ্রামের পরিবেশ এখন আগের মতো নেই। মেয়েটির বাড়ি আর দেখাই যাচ্ছে না। চারপাশে সব উন্নত হয়ে গেছে, পাকা বাড়িতে ভরে গেছে সব। 10 বছর আগের চেনা গ্রামটাকে এখন যেন শহরের থেকেও কম মনে হচ্ছে না। শুধু শহরের থেকে গাছপালার পরিমাণটা একটু বেশি গ্রামে আর কি। আমি গাড়িতে উঠলাম। ভালো হয়ে থাকা মনটা এখন কেমন যেন খারাপ হয়ে গেছে। আবু ড্রাইভিং সিটে বসে যায়। 5 মিনিটের রাস্তা। আবু গাড়ি স্টার্ট দিয়ে বলল, আনাফ সাহেবের সাথে এখন আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। ওনার পরিবারের লোকগুলো প্রায়শই এখন আমাদের বাড়িতে এসে আড্ডা দেয়, সময় কাটায়। আমরা যাই ওদের বাড়িতে। বলতে পারিস ওটাও তোর সেকেন্ড বাড়ি। আমি মুচকে হাসলাম। সব কিছু পাল্টে গেছে। যে পরিবারের জন্য আমায় এলাকা ছেড়ে চলে যেতে হয়েছিল ছোট মামার কাছে, সেখান থেকে দেশের জন্য পড়াশোনা করে হয়েছি দেশের একজন। না, থাক কিছু না, পরে জানবে সবাই।
তবে আমি কি করি সেটা আমার পরিবারের আম্মু আব্বু ছাড়া কেউই জানে না। আব্বুর দিকে তাকালাম। খুব করে জানতে ইচ্ছে করছে শ্রাবণীর কথা। আমি আব্বুকে প্রশ্ন করতে যাব, তার আগে তিনি বললেন, বাড়িতে চলে এসেছি। শোন, বাসায় কেউ জানে না যে তুই আসবি, শুধু তোর মা আর আমি জানি। তোর মাকে বলেছি কাউকে কিছু বলতে না, দেখি কে কেমন করে তোকে চেনে। তুইও বলবি না তুই আবির। বেশ। তো গাড়ি থেকে নামলাম। একতলা বাড়ি থেকে এখন 5 তলা হয়ে গেছে। বাড়ির ভেতরকার পরিবেশটাও দেখি পাল্টে গেছে। আমি চারপাশে তাকাচ্ছি, তখনই শুনতে পেলাম, দাদু দাদু, আমার চকলেট কোথায়? আমার আইসক্রিম কোথায়? যাও না বুড়ো, তোমার সাথে কোনো কথা নেই। আমি ঘুরে তাকালাম। 4টা পিচ্চি ছেলে মেয়ে আব্বুকে ঘিরে দাঁড়িয়ে আছে। প্রথমে যে চকলেটের কথা বললো তাকে অনেকটা আমার বড় আব্বুর ছেলে মানে মাহিম ভাইয়ার মতো লাগছে। তার মানে ও মাহিম ভাইয়ার মেয়ে। পরেগুলো আব্বুই বলল। কি রে, চিনতে পেরেছিস? রাগ করে তো কখনো বাসায় কারো সাথে কথাও বলিসনি, চিনবি কিভাবে এরা কারা? শাম্মী, তিথি, নাহিদ আর মিহু, তোরা 3 চাচার ছেলে মেয়ে। চল ভিতরে চল, চল ভেতরের দিকে চল। আর শোন, আমি বলবো তুই কে, আগে কিছু বলবি না, ওকে? আব্বুর সাথে ভিতরে যাব, কয়েক পা বাড়াতেই কানে এলো মিউজিকের শব্দ। কে যেন জোরে মিউজিক বাজাচ্ছে, ইংলিশ র্যাপ সং। কে যেন ভেতর থেকে চিল্লিয়ে বলে ওঠে, সাজিদ, তোর মেজো আব্বু বাড়িতে এসেছে রে। কয়েকটা সেকেন্ডের মধ্যে মিউজিক বন্ধ হয়ে যায়। আমি মুচকি হাসলাম। বাবাকে সবাই হয়তো বাড়িতে একটু বেশি ভয় পায়। বাড়ির মধ্যে প্রবেশ করব, এক পা এগিয়ে দিতেই দরজার ওপাশ থেকে কে যেন ছুটে এসে আমাকে জোরে ধাক্কা দেয়। মেয়েটা পড়ে যাবে আমি আঁকড়ে ধরে পড়াটা সামনে নিলাম। খোলা চুল, নরম কালো চুলগুলো বেশ লম্বা, গায়ে কাদার গন্ধ। আমি তাড়াতাড়ি তাকে ছেড়ে দিতেই মেয়েটা বলল, ওই ছেলে, ওই কি প্রবলেম? রাস্তায় দেখলাম আমার গায়ে গাড়ির চাকা দিয়ে পানি দিলেন, এখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মেরে ফেলার চেষ্টা করছেন, তাই না? দেখুন, আপনাকে আমি খুন করা মামলায় জেলখানার পানি খাওয়াবো, বলে দিলাম। বাপ রে, চিকনা বডিতে আলুর মতো মাথা নিয়ে কি ঝাড়িটাই না দিল। ওই কি বললেন? আমি আলুর দম? ওই কে আপনি? ওই মেজো আব্বু, এ তুমি কাকে ধরে আনছো? কে এই ছেলেটা? আমাকে কি সব বলছে দেখছো তুমি? ওই মেজো আম্মু, তুমি দাঁড়িয়ে দেখছো কেন? কি সমস্যা? ওই বলো না কেন? আমি হাবার মতো তাকিয়ে রইলাম মেয়েটার দিকে। কোমরে বাম হাত, ডান হাতে প্রথম আঙুলটা দিয়ে নাকে কিছু সময় পর পর আঙুল টেনে টেনে কথাগুলো বলল। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়েটা কথায় কথায় ওই বলে। আর আসল কথা, এই মেয়েটাই আমার মুখে কাদা ছুঁড়ে মেরেছিল। কথাটা মনে পড়তেই বললাম, এই যে মিস, এই সুন্দরী, আমার মুখে তাহলে কাদা আপনি ছুঁড়েছেন? তো তো মানে? মাছের মতো ভন ভন না করে হাঁসের মতো প্যাক প্যাক থামিয়ে জলদি সামনে থেকে সরে, না হলে আবার গায়ে পানি দেব। এত বড় সাহস আমার সামনে আমাকে হাঁস বলে ডাকা? নিজে যে বুনো সার, চুলগুলো দেখেছেন আয়নাতে? ওই তোরা থাম, কি সমস্যা কি? ছেলে মেয়ে এমন করে ঝগড়া করতে পারে জানতাম না তো। এই নিলয়, চল তো ভেতরে। আবু মেয়েটাকে থামিয়ে দেয়। কি সাংঘাতিক মেরে বাবা! কিন্তু আমার নাম আবির। নীলয় বলে আব্বু কেন ডাকলো? ও বুঝেছি, অপরিচিত বানাতে চায়। কিন্তু কেন? আবুর চালচলন ভালো ঠেকছে না। কি আজব, নিজের বাড়িতেই নিজের ছেলেকে অপরিচিত বানিয়ে দিল। ও আচ্ছা, স্যারের নাম তাহলে নীলয়, লম্বা হাতি একটা। না আঙ্কেল, ঠিক আছে, আমি বুঝেছি ওকে থামতে হবে। শ্রাবু, তুই শর্ত এখন দেখছিস না ঢাকা থেকে আমার বন্ধুর ছেলে আসছে, তুই এখন জ্বালাস না। লম্বা হাতি আবার শহরে থাকে। আমু আমার হাত ধরে বাড়ির মধ্যে নিয়ে আসে। এতক্ষণ দরজায় দাঁড়িয়ে মেয়েটার সাথে ঝগড়া করছিলাম। কি যেন মেয়েটার নাম? শ্রাবু? না, মনে হয় শ্রাবণী। হ্যাঁ হ্যাঁ, এটাই শ্রাবণী। 10 বছর আগে যেমন দেখতে ছিল, মুখটা এখন পুরোপুরি পাল্টে গেছে। এজন্যই বলি, কথায় কথায় আঙুল দিয়ে নাক কেন ঘষবে? আমি সোফাতে এসে বসলাম। বড় চাচু, সেজো চাচু, ছোট চাচু, বাড়ির সবাই একে একে সামনে হাজির। সবাই আমার দিকে তাকাচ্ছে। আমি মাথা নিচু করে নিলাম। 10 বছর আগে করা ঘটনার জন্য হয়তো আপু আমার পরিচয় এখনো গোপন করে রেখেছে। হয়তো তারা আমাকে চিনলে আমার সাথে কথা নাও বলতে পারে।
আশরাফ, কে ছেলেটা? মুখটা কেমন চেনা চেনা মনে হচ্ছে। মুখে ছোট দাড়ি আর চোখে চশমার জন্য ঠিক চিনতে পারছি না। তোমাদেরকে সাজ্জাদ ভাইয়ের কথা বলেছিলাম না, সাজ্জাদ ভাইয়ের ছেলে, নিলয় নাম। লন্ডন থেকে এসেছে দেশে মাসখানেক হলো। সাজ্জাদ ভাইয়ের কথা হলো নিলয় একটু দেশটা ঘুরে দেখতে চায়, তাই আমি ভাবলাম আমাদের গ্রামে নিয়ে আসি। ছোট থেকেই সে লন্ডনে ছিল। লন্ডন ফিরের ছেলে গ্রামে কি থাকতে পারে? কেন পারবে না? নিজের বাড়ির মতন যদি আমরা একসাথে ওর সাথে মিলে থাকি তাহলে তো পারবে। নিজের ছেলের মতন ভালোবাসে, কিছুদিন থাকবে তারপর চলে যাবে। ঠিক বলছো। তা বাবা নিলয়, তুমি তো আসছো বৃষ্টির সময়, তোমাকে তেমন কি ঘুরিয়ে দেখাবো শীতের পরিবেশে আসলে কুয়াশাওয়ালা ক্ষেত দেখতে পেতে। সব হবে নিলয়। এটা হলো জিসান, সাব্বির, আশিক, আরিতা, রিমই তোমার কাজিন হবে। আর শোন, তোরা ওকে ভাইয়া বলে ডাকিস। নিলয় ভাইয়া, তুমি কি মিউজিক পছন্দ করো? না, উনি ঝগড়া পছন্দ করে। সবাই পিছনে ঘুরে থাকে, দেখে শ্রাবণী এসে দাঁড়িয়েছে। শ্রাবণীর গায়ে নতুন কাপড়, ওর পাশে আনাফ আঙ্কেল দাঁড়িয়ে আছে। আমি ওনাকে দেখেই উঠে দাঁড়ালাম। ওনার জন্যই আমি দেশ ছাড়া। ওনাকে কেমন যেন ভয় ভয় পেতে লাগলাম। উনি মুচকি এসে বললেন, তা বাবা নিলয়, তোমার আসতে সমস্যা হয়নি তো? ওহ দাঁড়াও, আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমি আনাফ মাহমুদ, আমার মেয়ে শ্রাবণী, সবাই শ্রাবু বলে ডাকে। আর এ হলো আমার ছোট মেয়ে লাবণী। সামনে যে 3তলা বাড়িটা দেখছো ওটা আমাদের, মানে তুমি ওখানেই থাকতে পারবা। আর হ্যাঁ আশরাফ, তোমাদের নিলয় আসার উপলক্ষে আজকে আমাদের বাসায় ডিনারের দাওয়াত রইল। এই যে নিলয়, চিন্তায় আছো নাকি? আরে সবকিছু আমার মেয়ে বলেছে। তোমাদের আসতেই এক রাউন্ড ঝগড়া হয়ে গিয়েছে। আসছি আমি। আনাফ আঙ্কেল চলে যায়, কিন্তু শ্রাবণী দাঁড়িয়ে থাকে। সে আমার দিকে তাকিয়ে থাকে। লাবণের দিকে একটু তাকালাম, অনুমান করা যায় সে ক্লাস 10-এ পড়ে। জিসানের দিকে তাকিয়ে ইশারায় কথা বলছে। বাড়ির সবাই কুশল বিনিময় করে যে যার মতো চলে যায়। আম্মু কানে কানে বলে, বাচ্চাদের সাথে একটু সময় কাটিয়ে রুমে আসিস। জিসানদের সাথে কিছু সময় গল্প করে যখনই উঠতে যাব তখনই শ্রাবণী বলে, ওই বোনো স্যার, আমার সাথে বেশি ভাব নেবেন না, বুঝছেন? এই শ্রাবণী কোনো ছেলের ভাবকে পাত্তা দেয় না। এই আরিতা, চল তো। শ্রাবণী নামটা উচ্চারণ করলাম। আমি ওকে শ্রাবণী বলে ডাকতাম। আমার দেওয়া নামটা সে এখনো মনে রেখেছে। কি আজব চরিত্র মেয়েদের দিয়েছে উপরওয়ালা। কখনো অপমান, কখনো আমাকে চিনতেই পারে না, আবার কখনো আমাকে অপরিচিত ভাবা। অথচ আমার দেওয়া নামটা ঠিকই মনে রেখেছে। তাহলে সেদিন কেন? এভাবে তাকিয়ে আছেন কেন মিস্টার কাদা কুমার? আমি শ্রাবণীর কথা শুনে নিজের কোটের দিকে তাকালাম। এখনো কাদা পানি লেগে আছে। মানুষ বড্ড অদ্ভুত। যার সাথে ছোট থেকে এতটা পরিচিত ছিলাম সেই এখন আমাকে চিনতে পারছে না। মানুষ বদলায়, মানুষের চিন্তাধারাও বদলে যায়। সেই কথা পরিবর্তন হয় মনের ভালোবাসা কিংবা অনুভূতি দিয়ে। 15 বছর বয়সে বাড়ি থেকে চলে গিয়েছিলাম। আমি যেতে চাইনি, আমাকে পাঠাতে হয়। আমি না গেলেই আমার পরিবার থাকতো না এখানে। তখন এত কিছু ছিল না আমাদের। ছোট্ট একটা বাড়ি ছিল। আমার ভুলের জন্য সব কিছু হারিয়েও আজকে বিশাল কিছু হয়েছে। যদিও আমাকে যেতে হয় ইচ্ছে না থাকা সত্ত্বেও, তবে ভালোই হয়েছে হয়তো। আমাকে যেতে বাধ্য করে শ্রাবণীর পরিবার। ওটাতে কোনো আফসোস ছিল না, কিন্তু আফসোস ছিল শ্রাবণীকে নিয়ে। ওর বলা কথাগুলো নিয়ে রাগটা চেপে চলে যেতে হয় আমার, যার জন্য পরিবারের সবার কাছে অনেকটাই গালি শুনেছিলাম। তাই বাধ্য হয়ে চলে যায় ছোট মামার কাছে। পরিবারের উপরে রাগটা তখন থেকে ছিল, তাই আর ইচ্ছে করে কথা বলিনি বাড়ির কারোর সাথে। শুধু আব্বু আর মায়ের সাথে সামান্যতম ভাবে কথা হতো। ভালোই হয়েছে, আমি আমার শহরে মিস্টার রহস্যময় হয়ে থাকবো। দেখব, আবার নতুন করে জানবো পুরনো মানুষদের। আমি শ্রাবণীর দিক থেকে চোখ সরিয়ে ঘুরে চলে আসব। এমন সময় ও বলে, মিস্টার বোনো স্যার, চুলগুলো কাটবেন। কি বিশ্রী লাগছে। কোনো মেয়ে তাকাবে না, বুঝছেন? হ্যালো মিস মাছি, একটু কম ভনভন করবেন, না হলে। না হলে কি? লম্বা হাতে একটা। সাদা বগ একটা। আপনি ম্যাক্স প্রো ফাউল। আপনি একটা লাল কার্ড। আপনাকে আমি। সাবু, কি হচ্ছে এইসব? ঝগড়া করছিস কেন? আগে তো তোকে দেখতাম না ঝগড়া করতে। পেছনে ঘুরে দাঁড়ালাম। সাদা এপ্রনের মধ্যে নিখোঁজ কালো দুটো চোখ। চোখের মাধুর্য এত বেশি
যেন মুগ্ধতায় ব্যাকুল হয়ে চেয়ে রইলাম কয়েক সেকেন্ড। প্রায় আমার বয়সী একটা মেয়ে সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকালো কয়েকবার, তারপর শ্রাবণের দিকে তাকিয়ে বলল, আমার রুমে আয়। আর তোমার নাম নিলয়? নামটা সুন্দর। মেয়েদের সাথে ঝগড়া শিখে ফেলেছো, বইয়ের সাথে ভালোই মানিয়ে নিতে পারবে। সাবু, আয়। শ্রাবু আর দাঁড়ায়নি, সোজা মেয়েটার সাথে চলে গেল উপরের ঘরের দিকে। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। মেয়েদের সাথে ঝগড়া শেখা আর বউয়ের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারে মাথার ওপর দিয়ে চলে গেল আমার। নিলয় ভাইয়া, উনি ফুপির মেয়ে জান্নাত। তুমি যাও মেজো আম্মুর রুমে, তোমার ঘর বুঝিয়ে দিবে। আমি আসি। জিসান আর বাকি ছেলেমেয়েরা চলে গেল। বড় আব্বুর পরে তাদের একটা বোন হয়। যখন একটু বড় হয়েছিলাম দেখতাম ফুপি বাচ্চাদের খুব আদর করতেন। আমাকে কেন জানি না একটু বেশি আদর করতো। উনি আমাকে মাখিয়ে দিত প্রতিবেলাতে। হুট করে ওনার বিয়ে হয়ে যায়। সেদিন ছিল বর্ষাকাল, বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। আমি মজা করছিলাম, কিন্তু বুঝিনি বিয়ে মানেই একটা মেয়ে তার নিজস্ব বাড়ি ছেড়ে হাজব্যান্ডের বাড়িতে চলে যাবে। বিয়ে শেষ হলে ফুপিকে যখন রিকশায় তোলা হয় আমি চেয়ে দেখছিলাম। তখন গ্রামে ছিল মাটির রাস্তা, বৃষ্টিতে কাদা। হয়তো বড়ার বউকে একটা রিকশাতে তুলে বাকিরা হেঁটে যাচ্ছিল। জানি না আর সেদিন কি হয়েছিল, তবে ফুপির চলে যাওয়াটা আমি মেনে নিতে পারিনি। ওনাকে নিয়ে যাচ্ছিল রিকশাতে, আর আমি জোরে কাঁদতে কাঁদতে ফুপি বলে চিৎকার দিতে দিতে রিকশার পেছনে ছুটে যাই। আম্মু গিয়ে আমাকে জড়িয়ে ধরে। খুব মনে আছে, আমি তখন ক্লাস 4-এ পড়তাম। ফুপি সেদিন কাঁদছিল। আমার বারবার মনে হচ্ছিল তিনি আমার জন্য কাঁদছিল। অনেকটা দূরে বিয়ে হয় ওনার, তেমন আসতেন না। আসলেও আগের মতো আর আদর করতেন না। এরপর ওনার মেয়ে জান্নাত আপু, বাহ, অনেক বেশি সুন্দর হয়েছে, কিন্তু ম্যাচুরিটি মাইন্ডের। যাক, ভালোই হয়েছে। ওনার সাথে গল্প করে মজা পাবো। কতগুলো ভাবতে ভাবতে সিঁড়ি ভেঙে মায়ের ঘরে আসলাম। দরজা বন্ধ করে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তোকে কত বছর পর দেখছি জানিস, বাড়ির অনেকেই তোর উপর এখনো রেগে আছে, তোকে নিয়ে কথাও বলে। তাই আমি চাই না তোর পরিচয় তারা এখন জানুক। তোকে পড়াশোনা করিয়ে বানিয়েছি এমন কিছু যেন যারা এখন তোকে নিয়ে কথা বলতে লজ্জা পায় তারা যেন তখন গর্ব করে। আর তুই সবার মন জয় করে নিবি তাড়াতাড়ি, যেন তোর পরিচয় পাওয়ার পরে তোকে সবাই তাড়িয়ে না বরং গ্রহণ করতে ভালোবাসে। এতক্ষণে সবটা বুঝলাম। ছোটবেলার একটা ভুলের জন্য আজও আমাকে নিয়ে এই পরিবারের সম্মান নষ্ট হবে ভেবে এমন লুকোচুরি। আমি আম্মুকে বললাম, চিন্তা করো না, আমি সব মানিয়ে নেব। শোন, শ্রাবণীকে তোর বউ হিসেবে দেখতে চাই আমি। না মানে তোর জন্য যেন সে সবার সামনে কাঁদতে কাঁদতে বলে, আমি আবিরকে ভালোবাসি, তাকে ছাড়া আমি কিছুই চাই না। তোর জন্য যেন সে সব কিছু করতে প্রস্তুত থাকে। আমি মায়ের কথা শুনে চুপ হয়ে গেলাম। সচরাচর কোনো পরিবারের মা চায় না তার ছেলে বা মেয়ের ভালোবাসার সম্পর্কে ছড়িয়ে যায়, কিন্তু আমার আম্মু নিজেই আমাকে মেয়ে পড়াতে বলছে। এর পেছনে অবশ্যই কারণ আছে, সেটা সময় হলে সবাই জানতে পারবে। আমি এবং তুমি নামক খেলাতে কেমন যেন সব রহস্য লেগে যাচ্ছে। আম্মু আমার হাত ধরে একটা রুমে নিয়ে যেয়ে বলল, এটা তোর রুম, ফ্রেশ হয়ে খেতে আয়। আচ্ছা। আমি ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে নীল টি শার্টের সাথে কালো জিন্স প্যান্ট পরে রুম থেকে বের হব, দেখি 3জন ছেলে আমার রুমে প্রবেশ করে। আমার দিকে না তাকিয়ে বলে, আমি অর্ণব, এখানে যাকে তুমি বড় আব্বু বলে ডাকবে আমি তার ছেলে। আমি মিশু, সেজ আব্বুর ছেলে। আমি রাসেল, ছোট আব্বুর ছেলে। আমি বিবাহিত না, সামনে আমাকে বিয়ে দেওয়ার প্ল্যান করছে। আসলে তোমার থেকে ছোট হয়েও বিয়ে করছি, কারণ আছে। প্রেমে ধরা খেয়ে বিয়েতে ফেঁসে যেতে হচ্ছে। আমি মুচকে হাসলাম। সবার সাথে আমার মানিয়ে নিতে হবে, কিন্তু বড় কাজ হলো শ্রাবণীকে পটাতে হবে। সবার সাথে পরিচিত হয়ে খাবার টেবিলে আসলাম। বাড়ির সবাই বিশাল লম্বা খাবারের টেবিলে বসে আছে। আপাতত সবার মুখ চেনা হয়ে গেছে আমার। আমি খাবার টেবিলের কাছে আসতেই প্রথমে যে বিষয়টি চোখে পড়ল তা হলো জিসান আর লাবণী পাশাপাশি বসে খাওয়াটা। টেবিলের নিচ দিয়ে একে অপরের হাত ধরে বসে আছে। ইশারায় মুচকে হাসছে দুজন। আমি গিয়ে ওদের মাঝখানে চেয়ারে বসে পড়লাম। ওরা দুজনে বিরক্ত মুখে আমার দিকে তাকাল। আমি জিসানের দিকে তাকিয়ে আস্তে আস্তে করে বললাম, এভাবে লুকিয়ে প্রেম করাটা কিন্তু অনেক মজার, তবে ধরা পড়লে মজাটাই শেষ। এইসব বাড়ির মধ্যে না, তোরা না পিচ্ছি, এই বয়সে এগুলো কি? জিসান লজ্জায় কিছু বলল না, হয়তো ভেবেছিল কেউ জানতে পারবে না এসব, কিন্তু আমি জেনে গেলাম। আম্মু এসে প্লেটে ভাত বেড়ে দিয়ে গেল। আমি সামনে দেখালাম, দেখি জান্নাত আপু বসে আছে আমার সোজাসুজি।
ওনার দিকে তাকিয়ে আমি ভদ্রতার একটা হাসি দিলাম। চোখে চোখ পড়লে এরকম হাসতে হয়, না হলে অভদ্র বলবে। কিন্তু ওনাকে পিচ্ছি পিচ্ছি মনে হচ্ছে আমার সমবয়সী লাগছে। আম্মুকে ব্যাপারটা নিয়ে জানাতে চাইব। আমি মাংস নিতে যাব, ঠিক তখনই খেয়াল করি আমার প্লেটে উচ্ছে ভাজি দিয়েছে অনেকটা। আমি চমকে উঠি, পেছনে তাকিয়ে দেখি শ্রাবণী দাঁড়িয়ে আছে। কি আজব মেরে বাবা, আমাকে কি জ্বালানোর জন্য সবসময় উঠে পড়ে লেগে থাকে নাকি? আমি পটল, উচ্ছে, বেগুন, করলা, ঝিঙে এমন তরকারি কখনো খাই না। আর ঠিক এটাই আমাকে দিয়েছে মেয়েটা। আস্তে করে বললাম, ফাজিল মেয়ে। ওই ছেলে, কি বললেন আমাকে? আপনি একটা গেছই দূর। কি আজব মেরে বাবা, বেয়াদব একটা। শ্রাবণের তরকারি বাটি টেবিলে ধপ করে রাখি। সবাই কি হলো জানতে চেয়ে আমাদের দিকে তাকায়। শ্রাবণের রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে জোরে বলে, মিস্টার নিলিয়া বনসার লম্বা হাতি, আমি বেয়াদব? ও মেজো আব্বু, তুমি কোন স্যারকে বাড়িতে ধরে আনছো? দড়ি দিয়ে বাঁধলে না কেন? দেখছো সবার সামনে আমাকে বেয়াদব বলছে। তো আপনাকে কি পাতিহাঁস বলবো নাকি মাছির রানী বলবো? ভন ভন করেন না হয় খালি হাঁসের মতো প্যাক প্যাক করেন। যান না পুকুরে গিয়ে সাঁতার কাটেন। চত্বর সব। তোকে আমিও তোকে। ফাজিল ছেলে তুই, বেয়াদব মেয়ে তুই। তোকে খুন করব। তোকে ফাঁসি দেব। যা তো ভাই সামনে থেকে। দূর হতো বোন পিছন থেকে। যত সব আজাইরা। বড় আব্বু, বড় আম্মু। ওই সেমরি, মার খাবি তুই? এত সুন্দর দেখতে ছেলের সাথে তুই ঝগড়া করছিস কেন? দেখতে ছেলেটা কত ইনোসেন্ট। আমি ঘুরে তাকালাম। শ্রাবণের মুখের সাথে অনেকটা মিল যাচ্ছে। বুঝতে বাকি নেই ইনি শ্রাবণীর মা। ওনার কথা শুনে আমরা চুপ হয়ে গেলাম। বাড়ির সবাই হো হো করে হাসতে লাগলো। ছোট আম্মু বলে উঠলো, যাক, এতদিন কিন্তু আমরা এমন দৃশ্য দেখিনি। ছেলে মেয়ে ঝগড়া করতে পারে, এদের না দেখলে জানতামই না। খুব লজ্জা পেলাম। আসলে হয়তো এই বাড়িতে ঝগড়া করার মতো কাউকে দেখছি না আমি। নিলয়, তোকে তুই করে বলি, আর সবাই মানে বড়রা তোকে তুই করে বলুক, না হলে মনের মিল হবে না। যাই হোক, তোরা আর একটু ঝগড়া কর না, শুনতে আর দেখতে বেশ ভালোই লাগছে। চুপ করো তো তোমরা, দুটো জোকার মনে হচ্ছে আমার। সবার সামনে কিভাবে কথা বলতে হয় দুটোই শেখেনি, দুটোই আহাম্মক। আমি ওনার দিকে তাকালাম। উনি আমার দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। সবাই তখন গাল চেপে হাসছে, কিন্তু জান্নাত আপু চুপচাপ খেতে থাকে। কি মেরে বাবা, বড়দের মতো করে কথা বলে। সবাই এক এক করে খাওয়া শেষ করে চলে যায়। দুপুরের খাবারের মেনুগুলো ছিল সত্যি চমকপ্রদ। হয়তো আমি আসবো বলে আম্মু স্পেশালি রান্না করে রেখেছিল। বিকেল হয়েছে। সকালে বৃষ্টির পর ভালোই রোদ দিয়েছে। বাইরের সব কিছু ভিজে নিয়ে আর বাড়ির উঠোনে এসেই চোখে পড়ে ডান পাশের একটা ছোট করে নীল রঙের সুজুকি বাইক। বেশ নতুনই লাগছে। তখনই দেখি আমার কাঁধে কে যেন হাত রাখলো। ঘুরে তাকিয়ে দেখি অর্ণব ভাইয়া দাঁড়িয়ে আছে। বাইকের দিকে তাকিয়ে কি দেখছিস? না মানে কিছু না। চালাতে ইচ্ছে করলে বল, যদি এসব না চাস তাহলে কেমন ভাই তোর? নে চাবি নে, যা ঘুরে আয়। অর্ণব ভাইয়া থেকে বাইকের চাবি নিয়ে বাড়ি থেকে বের হলাম। চুলগুলো ঠিক মতো স্টাইল দিয়ে চোখে স্টুডেন্ট চশমা পরে বেরিয়ে পড়লাম। গ্রামের একটু স্বাদ নেওয়া দরকার। বাইক চালিয়ে কিছু দূরে এসে ছোট দোকানের পাশে থামলাম। চায়ের দোকান। বেশ জোরেই টিভি চালানো হচ্ছে। টিভিতে নায়ক জাসিমের বাংলা সিনেমা চলছে। মুরব্বীরা এক হাতে চা নিয়ে হা করে টিভির দিকে তাকিয়ে মুভি দেখতে লাগলো। আমি রাস্তার ওপাশে বাইক রেখে ইশারায় দোকানে থাকা লোকটাকে 4 সিগারেটের কথা বললাম। বাইকের ওপরে বসে আশেপাশে তাকাচ্ছি। দোকানটা একটা ব্রিজের ওপর করা। ব্রিজের নিচে বিশাল একটা ডোবা রয়ে গেছে অনেক দূর। ব্রিজটা ছোট হলেও দেখতে বেশ চমৎকার লাগছে। কিছু সময় পর একটা পিচ্চি এসে 4 সিগারেট দিয়ে যায়। চায়ে কয়েকবার চুমুক দিয়ে সিগারেট জ্বালাতে যাব, ঠিক তখনই দেখি ডান পাশ থেকে কয়েকটা ছেলে হাতে স্ট্যাম্প আর হকি স্টিক নিয়ে দোকানের সামনে এসে দাঁড়ালো। দোকানের মালিক বেরিয়ে এসে বলে, দেখো রাকিব, যা করবা দোকানের বাইরে করবা। তোমাদের জন্য আমার দোকানের ক্ষতিও আমি তা চাই না। চাচা, দোকানের পেছন থেকে আরবকে পাঠিয়ে দিন, না হলে আমি যদি যাই হয়তো আপনার দোকানটি ঠিকমতো থাকবে না। দোকানদার ভেতরে যায়। আরাফ নামের একটা ছেলেকে রাকিবের সামনে আনা হলো। রাকিব কোনো কথা ছাড়াই আরাফের পায়ে সজোরে বাড়ি দেয়। দোকানদার তাড়াতাড়ি টিভি বন্ধ করে দোকানের ঝাবাটকে বাইরে এসে দেখতে থাকে।
রাকিব বলে, কুত্তার বাচ্চা, আমার বোনের সাথে প্রেম করা, দুজনে নদীর পাড়ে বসে গল্প করা, কি ভাবছিস আমি জানতে পারবো না? তোকে এখানে মেরে রেখে দেব। তোর কোন বাপ আছে দেখি, কে আছে তোকে নিয়ে যেতে? বাপের দরকার নাই, ওর বন্ধুই তো আছে। সবাই সেদিকে তাকালো। একটা ছেলে মুখে সিগারেট নিয়ে একটা টান দেয়। সিগারেট হাতে নিয়ে কথাটা বলল। আমি ছেলেটার মুখ দেখে বসা থেকে উঠে দাঁড়ালাম। মনে মনে বলতে লাগলাম, রিফাত আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আমার ছোটবেলার ভুলের সঙ্গে ছিল এই রিফাত। রিফাত দেখ, তোর সাথে কোনো শত্রুতা নেই, আরাফের মধ্যে আসিস না, না হলে তোকেও মেরে রেখে দেবো। রিফাত হাসতে থাকে। আমি বাইক থেকে নেমে রিফাতের দিকে এগিয়ে গেলাম। এমন সময় রাকিব রিফাতের মুখে জোরে একটা ঘুষি দিয়ে ওঠে। আমি দৌড়ে এগিয়ে যাই। তারপর আমি সবার সামনে এসে রিফাতের হাত ধরে টেনে তুলি। ওখানে দাঁড়িয়ে থাকা সবাই আমার দিকে অবাক হয়ে তাকায়। রিফাত কিছু সময় তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। আমি রাকিব নামের ছেলেটার দিকে তাকিয়ে বললাম, ভাই শোনো, তুমি কে বা তোমার পরিবার কোথায়? আমি কিছুই জানি না তোমার সম্পর্কে। আমার নাম নিলয়, আশরাফ আঙ্কেলদের বাসায় এসেছি। ওই বাড়িতে আবির নামের ছেলে থাকতো, আমি তার বন্ধু। আর রিফাত হলো আবিরের বন্ধু, তাই আমার কাছে ওকে মারাটা ভালো লাগেনি। তুমি বাসায় যাও, সমস্যা বড় হলে গ্রামের চেয়ারম্যান তো আছেই, তাকে সবটা জানাও। এভাবে ঝামেলা কেন করছো? দেখ ভাই, আমিও তোকে চিনি না, তাই ঠিকভাবে বলছি, যেখান থেকে এসেছিস সোজা সেখানে চলে যা, ভুলেও আমাদের ঝামেলার মধ্যে আসবি না। আমি ঝামেলা পছন্দ করি না, এই জন্য বলছিলাম চলে যাও। আমাকে তুই করে কেন বলছো? শালা তুই এত কথা বলিস কেন? কথাটা বলে রাকিব আমার গেঞ্জি টেনে ধরে। দোকানটার সামনে ততক্ষণ অনেক লোকের ভিড় জমে গেছে, সবাই গোল হয়ে দৃশ্যটা দেখছে। রিফাত তখন চুপচাপ আমার দিকেই তাকিয়ে আছে। আমি রাকিবের হাত ধরে মুচকি হেসে হাত থেকে গেঞ্জিটা ছাড়িয়ে নিলাম। তারপর রিফাত আর আরাফের হাত ধরে বের হব। ঠিক তখনই রাকিব আমার সামনে আসলো। দেখ ভাই, এলাকায় নতুন তুই, আমাকে হয়তো চিনিস না, তোর বন্ধুর বাপের থেকে শুনিস আমি কার ছেলে। সোজাভাবে বলছি, ওদেরকে রেখে দে, না হলে তোকেও এখানে। আচ্ছা রেখে দিলাম। আর শোনো, বাচ্চাদের ঝামেলাতে বাপেদের নাটানেই ভালো ছিল। বাপেদের দিন শেষ, বাচ্চাদের দিন শুরু। আমার বাপকে আমি চিনি, সাথে আমার বন্ধুর বাপকে। কতগুলো বলে আরফ আর রিফাতকে রাকিবের সামনে রেখে আসলাম। রাকিব আরফকে পেটাতে লাগলো। আমি বাইকের কাছে এসে পকেট থেকে ফোন বের করলাম। নিকটস্থ থানায় ফোন দিতেই 10 মিনিটের মধ্যে 2 গাড়ি পুলিশ এসে হাজির। ততক্ষণে আমি নিজেকে আড়াল করে ফেলি। দূর থেকে দেখলাম রাকিব নামের ছেলেটাকে পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে, কারণ আমি পুলিশকে রাকিব নামের ছেলেটার কথাই বলেছিলাম। কিন্তু পুলিশ কি আর বসবে, থানায় নিয়ে চলে গেল। স্যার, কাজ শেষ। দেখেছি, ফোন রাখুন, পরে থানায় আসবে। কিন্তু আপনাকে সেখানে কেন পেলাম না? আপনার সাথে দেখা করার ইচ্ছে আছে। দেখবেন সময় মতো। ফোন রেখে দিলাম। বাইকের কাছে এসে দাঁড়াতে রিফাত, আরাফ আর 2জন ছেলে এসে দাঁড়ালো আমার সামনে। আমি সবার দিকে তাকিয়ে মুচকি এসে বাইকে বসলাম। তারপর হাসি মুখে বললাম, সবাই ঠিক আছে তো? আরাফকে ডক্টরের কাছে নিয়ে যাও। আসি। 1 মিনিট, মামুন আর সৌরভ, তোরা আরাফকে ডাক্তার কাছে নিয়ে যা, আমি আসছি। আমি বাইক স্টার্ট দিলাম। বাইক ঘোরাতে যাব, পেছন থেকে রিফাত বলে ওঠে, এ আবির দাঁড়া। আমি কষে বাইক ব্রেক করলাম। রিফাত চিনে ফেললো আমাকে কিভাবে? পরিবারের কেউ চিনতে পারলো না আমাকে, অথচ বেস্ট বন্ধুটাই আমাকে চিনে ফেলেছে। এটাই হয়তো বন্ধুত্বের মানে। আমি ভাব নিয়ে বললাম, সরি ভাই, আমি আবির না, আমি নিলয়। আচ্ছা বুঝলাম। তোকে তাহলে একটা ঘটনা বলি। আমি আর আবির ডাব চুরি করতে গেছিলাম একবার। আবির লুঙ্গি পরে গাছে উঠছিল, লুঙ্গিটা খুলে নিচে পড়ে যায়। ঠিক তখনই গাছের মালিক চলে আসে। আবিরের লুঙ্গি খোলা দেখে তিনি সেখানে জ্ঞান হারায়। কি মজার ঘটনা ছিল ওটা। কি, গাছে তুই উঠেছিলি? লুঙ্গি তোর খুলে গিয়েছিল? আর গাছ মালিক আসছিল কখন? শালা মিথ্যে বলিস কেন? বুঝছি তো, তুমি আবির না নিলয়, তাই লুঙ্গি আবিরকে দিয়ে খুলিয়েছি। গাড়িতে ওঠ। বানিয়ে গল্প বলছিল আমার সঙ্গে রিফাত। ওকে বাইকে তুলে নিয়ে আমাদের চিরপরিচিত ছোট পাহাড়ের ওপরে আসলাম। পাহাড়ের ওপরে বড় একটা বটগাছ হয়েছিল দেখেছিলাম, এখন আরও বিশাল হয়ে গেছে। এখানে বসার জন্য বাঁশ দিয়ে পাথন করা হয়েছে।
হয়তো রিফাত রাই করেছে। সন্ধ্যার পরিবেশ, সূর্যটা ডুবতে শুরু করেছে। কিছুটা দূরে বড় একটা পাহাড়, সেখান থেকে ছোট আকৃতির ঝর্ণা নেমে আসে নিচের দিকে। ওখানে আমরা কোনোদিনও যাইনি। পাহাড়ের সামনের দিকে একটা বিশাল নদী, নদীর পাশে এই ছোট পাহাড়। ছোটবেলায় আমি, রিফাত, জাহিদ ভাইয়া, মিমি আপু, শ্রাবণী এখানে এসে বসে গল্প করতাম। সেগুলো এখন মিস করি। পুলিশগুলো তুই পাঠিয়েছিলি তাই না? নীরবতা ভেঙে রিফাত প্রশ্ন করল। আমি হাসলাম, সূর্যের দিকে তাকালাম। নীরব প্রকৃতি, মৃদু বাতাস বইছে। উঁচু জায়গা হওয়াতে বাতাসের পরিমাণটা একটু বেশি বেশি মনে হচ্ছে আমার। রিফাত পকেট থেকে সিগারেট বের করে আমার দিকে বাড়িয়ে দেয়। আমি বললাম, আমাদের বাড়ির খবর বল। কি শুনতে চাস? জান্নাত কিভাবে ফুপির মেয়ে হলো। রিফাত হাসল। সিগারেট টেনে ধোঁয়াগুলো ওপরে ছেড়ে দিয়ে ঝর্ণার দিকে তাকাল। আমি চারপাশে দেখতে থাকি। পাহাড়ের গা ঘেঁষে বেড়া দিয়ে রাখা। কেন বেড়া দেওয়া, তার কারণ হলো জাহিদ ভাইয়া আর মিমিয়াপুর রহস্য। রিফাত বলে, তোর ফুপির তো 3 বছর পর ছেড়ে দেয় তোর ফোপা, এটা তো জানিস। কিন্তু কেন ছেড়ে দিয়েছিল তা জানতাম না। তবে ওনার তো তখন কোনো ছেলে মেয়ে ছিল না। কেন বলছি শুন। বল। ওনার কোনো ছেলে মেয়ে হবে না, এটা তোর ফোপার পরিবার জানতে পারে, তাই বাধ্য হয়ে তোর ফোপা তোর ফোপিকে ছেড়ে দেয়। কিন্তু অবাক করা বিষয় কি জানিস? কি? যেদিন তুই চলে গিয়েছিলি, মানে আমাদের 15 বছর বয়সে পাকনামির জন্য চলে যেতে হয় তোকে, তার মাসখানেক পরই তোর ফোপি সুসাইড করতে চায়। সবাই ওনাকে সামলায়। আরও মাসখানেক পর তোর ফোপার এলাকার একজন মহিলা তোদের বাড়িতে আসে কাজের জন্য। আর তার মেয়ে ছিল জান্নাত আপু, আমাদের বয়সে বড় ছিল 2 বছরের। সব ঠিক ছিল, কিন্তু ওই কাজের মহিলাটা দুরারোগে মারা যায়। মারা যাওয়ার আগে তোর ফোপিকে জান্নাত আপুর দায়িত্ব দিয়ে চলে যায়। কাকতালীয় হলেও সত্য যে জান্নাত আপু তোর ফোপির মতোই দেখতে হয়, যার জন্য তোর ফুপি আর জান্নাত আপুকে কোথাও যেতে দেয়নি, নিজের কাছে রেখে দিয়েছে, নিজের মেয়ে হিসেবে বড় করেছে। জানিস আবির, তোর ফুপি এতটা ভালো জানতাম না। বাইরের কোনো মেয়েকে এভাবে নিজের সন্তানের মতোই ভালোবাসা দিয়ে আগলে রাখবে এমনটা কেউ ধারণা করেনি। তাই তুই জান্নাত আপুকে দেখে অবাক হয়েছিস, তাই না? আসলে তুই তো রাগার কষ্ট নিয়ে চলে যেয়ে আর যোগাযোগ করিসনি। আর তোর যাওয়ার পর শ্রাবণীর পরিবার। বসা থেকে উঠে দাঁড়ালাম। সন্ধ্যা নেমে গেছে। আমি বসার জায়গা থেকে কিছুটা দূরে এসে পাহাড়ের কিনারের কাছে এসে দাঁড়ালাম। হঠাৎ করেই এখানে কিছুটা দূরত্ব রেখে আলোর বাতি জ্বলে উঠল। ছোট ছোট ল্যাম্পপোস্ট করে রাখা। আসার সময় চোখে পড়েনি কেন? কানা হয়ে গেলাম নাকি আমি? হয়তো চিন্তাভাবনা থাকায় কিছু খেয়াল করিনি। রিফাত পাশে এসে দাঁড়ায়, হাসি নিয়ে বলে, আগের মতোই আছিস, কিছু বলতে বা শুনতে না চাইলে এড়িয়ে যেতিস। ঠিক আছে, শ্রাবণীর কথা তোকে বলবো না। রিফাত চুপ হয়ে দাঁড়ায়। আমি জান্নাত আপুর কথা ভাবতে লাগলাম। বাড়ির সবাই জান্নাত আপুকে ফুপির মেয়ে হিসেবে গ্রহণ করে ফেলেছে। কি উদারতা সবার মনে। আমার বাবা আমাকে সবার সামনে অপরিচিত বানিয়ে প্রেজেন্ট করেছে। সবাই তো বিশ্বাস করে আমাকে আনন্দের সাথেই গ্রহণ করলো, যেন আমি ওনাদের পরিবারেরই ছেলে। জান্নাত আপুর কথা অকারণে মনে পড়ছে। আমার ফুপির আপন মেয়ে উনি না, কাজের মহিলার মেয়ে, যে কিনা আমাদের থেকে 2 বছরের বড়। মানে আমার বয়স 15 বছর থাকতে চলে যাই আমি, আর তার 2 মাস পরেই সব কিছু ঘটে গেল। জান্নাত আসলো পরিবারে, সেখানে সে ফুপির মেয়ে হয়ে গেল। তখন ওর বয়স ছিল 17। আমি এসবের কিছুই জানতাম না, জানবো কি করে? ভুলটা তো আমারই ছিল। কিন্তু পরিবারের মানুষদের কাছে যে সাপোর্টটা আশা করেছিলাম, একমাত্র মা বাবা ছাড়া সেই সাপোর্টটা আর কেউ করেনি। তাই তো রাগ করে সপ্তাহখানেক পর কারোর সাথে দেখা না করে চলে আসি ছোট মামার কাছে। লন্ডনে বড় হওয়া, ইচ্ছে করেই কারোর সাথে যোগাযোগ করিনি আমি। করলে হয়তো সবাই রেগে যেত, আর আমার হয়তো শ্রাবণীর কথা মনে পড়তো আরও বেশি করে। তখন ব্যাপারগুলো আরও জটিল হতো। আমি রিফাতের দিকে তাকালাম। খিরে, এই জায়গাতে না আগে কেউ আসতো না, তাহলে এখানে আমার লাইটিং করে বসার ব্যবস্থা করেছি কি? তোর শ্বশুর না মানে শ্রাবণীর আব্বু? মানে কেন? উনি তো সব কিছু শেষ করেছিলেন। শেষ করেছিলেন জাহিদ ভাইয়াকে, শেষ করেছে আমাকে সবার সামনে অপমান করে। তাহলে কেন এমন এমন তিনি? বিশাল গল্প আছে বস, তবে তোকে এখন বলতে ইচ্ছা করছে না। কত বছর পর তোকে দেখছি। মনে আছে আবির, ওই ঝর্ণার কাছে যেতে চাইছিলাম আমি আর তুই বহুবার? আচ্ছা বাদ দে, চল বাসায় যাই। যাবো তো, আগে বল তুই নীলয়ের নাম কেন বললি সবার সামনে? জোরে একটা শ্বাস নিলাম। ছোট একটা বেঞ্চে গিয়ে বসলাম আমি।
1 বিঘা জমির আয়তনে পাহাড়টা সৃষ্টি হয়েছে। ওপরের চারপাশ সমান। ওপরে আসতে 5 থেকে 10 মিনিট লাগে প্রায় হেঁটে। আমি, রিফাত, জাহিদ ভাই এই পাহাড়ে আসতাম। সাথে থাকতো শ্রাবণী, মিমি আপু আর আমার গিটার। এখানে আমার রাস্তাটা আমাদেরই বানানো। হয়তো কালের পরিবর্তনে এখানে মানুষ আসা শুরু করেছে, তাই আনাফ সাহেব এখানে লোক চলাচলের জন্য এত ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু কেন? এমনটা তো তিনি ছিলেন না। দূরে দেখি আরও 2-1টা কাপল এসে বসেছে। বুঝতে পারছি তারা হাজব্যান্ড ওয়াইফ, না হলে এখন সন্ধ্যার পরিবেশে আসতো না কখনো। আর না হয় নেহাত পরিচিত আত্মীয়, বেড়াতে নিয়ে এসেছে। রিফাত আমার পাশে এসে বসলো। ওর মনে আমাকে নিয়ে কতগুলো প্রশ্ন ঘুরঘুর করছে। রিফাত বলল, বল আবির, তুই কেন নিলই বলেছিলি? মনে আছে তোর কেন চলে গিয়েছিলাম বাড়ি থেকে? আমার বাড়ির লোকেরা আমাকে কেমন চোখে সবসময় দেখছিল। খারাপ। রাগে পড়ে গিয়েছিলাম, কিন্তু কষ্ট হতো যদি শ্রাবণী এমন না করতো। যাই হোক, মনে হচ্ছে আমি আমার পরিচয় দিলেই পরিবারের লোকেরা, এমনকি আনাফ সাহেব মানে শ্রাবণীর বাবাও আমাকে মেনে নিতেন। উনি কি বলেছেন মনে আছে তোর? আছে, বুঝছি এবার। তুই সবার সামনে নিজেকে অপরিচিত রেখে নিজেকে সবার ভালোবাসা দিয়ে বরণ করতে যাচ্ছিস। ওকে, কাউকে বলবো না আমি এসব কিছু। এখন বল, তুই বলার সাথে সাথে পুলিশ কেন আসলো? ছোটোখাটো একটা সরকারি চাকরি করি, তাই পরিচয় দিতেই ওরা চলে আসলো সেখানে। আমার না এই জায়গা সম্পর্কে জানতে ইচ্ছে করছে। মনে আছে আবির, জাহিদ ভাইয়া আত্মহত্যা করে আমরা যেখানে বসে আছি এই জায়গা থেকে নিচে নিজেকে ফেলে দিয়ে? মনে থাকবে না কেন? আর এটা তো আনাফ সাহেব চেয়েছিল মিমি থেকে যেন জাহিদ ভাই চলে যায়। মিমি আপু এখন পাগল, এখনো আনাফ সাহেব চেয়ারম্যান ধরে রেখেছে। মিমি আপু পাগল মানে? সে কোথায়? বদ্ধ করে বসে থাকে, জাহিদ জাহিদ করে চিৎকার করে মাঝে মাঝে। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম, কিনারে এসে নিচের দিকে তাকালাম। এখন কেউ এখান থেকে ঝাঁপ দিলেও মরবে না, চারপাশে বেড়া দিয়ে রাখা হয়েছে। রিফাতকে বললাম, চল শ্রাবণীদের বাড়িতে ডিনারের দাওয়াত আছে। আমি যাব না, আনাফ সাহেবকে দেখলে ভয় করে। আনাফের ঘটনা নিয়ে ওনার সামনে কথাও বলতে পারি না। রাকিবকে তুই চিনিস? না, কিছুই জানি না, সব শুনবো, আগে চল। আর আচ্ছা, মেয়েটা ঝগড়াটা কবে হলো বলতো? কি, শ্রাবণ ঝগড়াও করে? প্রচুর। আমাদের সাথে তো ঠিকমতো কথাও বলে না। সে তোর সাথে ঝগড়া করে, সে কি জানে তুই আবির? না, নিলয় আমার নাম, সবাই এটাই জানে। বাপরে, আচ্ছা চল, যেতে যেতে শুনবো সব। পাহাড় থেকে পায়ে হেঁটে নেমে এলাম বাইকের কাছে। এবার একটু গরম বাতাস লাগছে শরীরে। রিফাত বাইক চালাচ্ছে, আর আমি ওকে শ্রাবুর সাথে আসার সময় কিভাবে পরিচয় হয়েছে সবটাই বললাম। কিন্তু মাথার মধ্যে জান্নাতাপুর বিষয়গুলো কেমন যেন নেড়ে চেড়ে উঠছে, কেমন গম্ভীর টাইপ। কি জানি কেন এমন কথা বলতে হবে ওনার সাথে। তারপর বাইক চালিয়ে বাড়িতে আসলাম। রিফাত থাকে আমাদের বাড়ির পাশে। বাইকটা রেখে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। সবাই রেডি হতে ব্যস্ত, যেন মনে হচ্ছে দূরে কোথাও আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছে। আমি সিঁড়ি ভেঙে ওপরের ঘরের দিকে যাব, ঠিক তখনই খেয়াল করি কে যেন আমার সামনে এসে দাঁড়িয়েছে। মাথা তুলে চেয়ে দেখি শ্রাবণী দাঁড়িয়ে আছে। কি সমস্যা? এভাবে রাস্তা আটকে কেন দাঁড়িয়েছেন? আমি না, আপনি। আচ্ছা, আপনার নাম নিলয় কেন? আপনার নাম শ্রাবণী, তাই। শ্রাবণের নিলয় নামটা শুনে কত মিষ্টি, তাই না? ইস, মিস্টার গান্ডোবক্স বনসার, কোথায় গিয়েছিলেন? কালো মাছি আপনাকে কেন বলবো? আচ্ছা মিস্টার নিলিয়া, আপনার সাথে কেন ঝগড়া করতে ভালো লাগে? আপনি আমার সাথে ঝগড়া করেন কেন? আপনি ঝগড়াটে মহিলা, তাই। কি? আমি মহিলা? না, আপনি পুরুষ। আপনাকে আমি খুন করব। আমি আঙুল চুষবো নাকি? এই, যান তো সামনে থেকে। সরেন তো সামনে থেকে। অসহ্য, বিরক্তকর। উফ উফ, হাঁটছি আমরা। হুট ছেমড়ি। শ্রাবণী আমার চুল মুঠো করে ধরে টেনে দেয়। সে আর দাঁড়ায় না, সরে নিচে চলে যাবে। ঠিক তখনই আমি ওর লম্বা চুল টেনে ধরি, এক টানে নিচে সিঁড়ি থেকে উপরে সিঁড়িতে নিয়ে আসি। শ্রাবণী আমার দিকে ঘুরে তাকায়। আপনি আমার চুল টানলেন কেন? আপনাকে আমি... কথাটা বলেই কান্না শুরু। হায় হায়, শেষে বুড়ো মেয়ের জেলের দায় খাটবো নাকি? ওরে কেউ বাঁচা আমাকে। আজ বড় হয়ে প্রথমবার কোনো মেয়ের চুলে হাত দিলাম। এখন তো কান্না থামানোর কোনো উপায় পাচ্ছি না। আপনি একটা শয়তান। ও না করে একদম ভ্যাবা করে কান্না করুন। ও আম্মু, আব্বু। মেরি জান, ধুর মেরি মা, চুপ হো যা। ওরে কেউ আছিস রে?
আমি এক ধাপ নিচে নেমে এলাম। জানি না সাহস কীভাবে পেলাম। চারপাশে একবার তাকালাম, সবাই যে যার মতো ব্যস্ত। এদিকে কারো তাকানোর প্রয়োজনই পড়ছে না। শ্রাবণী কাঁদছে, আবার চুপ করার সাহস বাড়ছে। জানি না কি হলো, ধুম করে ওর ঠোঁটে একটা চুমু দিয়ে সেখান থেকে একদম দাঁড়ালাম না, দৌড়ে রুমের দিকে চলে আসলাম। তবে একটা জিনিস খেয়াল করেছি, শ্রাবণী আর কাঁদছিল না, একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি নিজের রুমের দিকে এগিয়ে আসি, দেখি জান্নাত আপুর ঘরের দরজায় সে দাঁড়িয়ে আছে। আমি একটু থেমে গেলাম, ওনার দিকে তাকাতেই দেখি উনি আমার দিকে তাকিয়ে আছে। আমি মুচকি হাসলাম। উনি কিছু না বলে ভেতরে চলে যায়। বাবা, এত ভাব কেন মেয়েটার? আচ্ছা, আমার ফুপি কোথায়? ওনার সাথে তো দেখা হয়নি আমার এখনো। একবার ভাবলাম দেখা করে আসি, পরক্ষণে মনে হলো আমি তো আবির না, নিলয়। নিজের রুমে চলে আসলাম। বিছানায় বসে শ্রাবণীর কথা মনে পড়ল। মেয়েটার সাথে আবারও কোনো এক অচেনা টানে জড়িয়ে যাচ্ছি। নিজেকে ঠিক অচেনা মনে হচ্ছে আমার। যখন সবার সামনে আমার বাবাকে অপমান করেছিল, যেদিন আমার পরিবারের সবাইকে অপমান করেছিল, সেদিন আমি চুপ ছিলাম। একটাই কারণ ছিল, আমরা ছিলাম নিম্নবিত্ত পরিবার, আর শ্রাবণেরা ছিল উচ্চবিত্ত। সময়ের বিবর্তনে সব কিছু পাল্টে যায়। আজ আমরা তাদের থেকে আরও বিত্তবান, আর আমি চাইলে অনেক কিছু করতে পারি। ভাবনা থেকে বেরিয়ে রেডি হলাম। সাদা টি শার্টের ওপরে কালো ফিটিং টাইট শার্ট, কালো জিন্সের সাথে কালো লোফার, চুলগুলো একপাশে করে দিয়ে চশমানের চোখে পড়ে নিতেই শুনতে পেলাম, আবির সরি, বাড়িতে তো তোকে নিলয় বলতে হবে, বাইরে চল। রাকিবের বাবা লোকজন নিয়ে এসেছে তোদের বাড়ির সামনে। পেছনে ঘুরে তাকাই, রিফাত দাঁড়িয়ে আছে। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। আমি বললাম, কেন? ওরা এখানে আসবে কেন? আরাফের বিষয় নিয়ে শ্রাবর আব্বুর কাছে বিচার নিয়ে এসেছে, ওনাকে সবটা বলেছে। মানে ওনার ছেলে জেলে আছে, শুনলাম ওনারা নাকি ছাড়ানোর ব্যবস্থা করেছিল, কিন্তু ছাড়াতে পারেনি। পুলিশ বলেছে যার অর্ডারে ধরেছে সে না বলা অবধি ছাড়বে না। ওনারা জানে কার অর্ডারে ধরেছে? মানে পুলিশ কি কিছু বলেছে? না, পুলিশ কিছুই বলেনি। তবে গ্রামে এখন বিচার হয় শ্রাবর আব্বু আর তোর আব্বু মিলে করে, তাই সবাই তোদের বাসার সামনে এসে জড়ো হয়েছে। আরফ কোথায়? ওরা ধরে রেখেছে। দোস্ত, আরফ মেয়েটাকে খুব ভালোবাসে রে, প্লিজ কিছু কর। চল। রিফাতের সাথে রুম থেকে বের হলাম। বের হয়ে হইচই শোনা যাচ্ছে বাইরে থেকে। আমি বাইরে যাব মেন দরজার কাছে, এসে দাঁড়াতেই শ্রাবণীর সামনে এসে দাঁড়ালো। রিফাতকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার রিফাত ভাইয়া, তুমি চান্দুকে বন্ধু বানিয়ে ফেলছো? চান্দু? এ হলো আপু। নিজের দিকে তাকান, বল্টু মার্কার চেহারা এসেছে আমাকে চান্দু বলতে। ওই কি বললি? আমি তোর কোন দিক দিয়ে আপু? বেশি বকা মেয়েরা আপু টাইপ দেখতে হয়। ফুচকা দিও, বাদাম দিও, পুলিশ দিয়ে দৌড়ানিও দিও, কিন্তু দয়া করিয়া আপু ডাইকো না ভাই। আমাকেও দরকার হলে গাড়ি চাপে দিও, কিন্তু ভাই ডাইকো না আপু। আহ, তোরা থাম তো, চল সামনে চল। এ বনসার সামনে যে কি করবে? ছোটদের কাজ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা। ওখানে গিয়ে মাছির মতো ভনভন করবো, বুঝলে? কি? আমি মাছি? কখন বললাম? আপনাকে আমি? সাবু, তোর সমস্যা কি? আজ কি আসছে ছেলেটা, আর এতে এত কথা বলতে হচ্ছে তোর? বেয়াদব কোথাকার, এদিকে আয়। পেছনে দেখালাম, জান্নাত আপু মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে, বেশ পরিবারই লাগছে। শ্রাবণী আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে চলে গেল জান্নাত আপুর পাশে। রিফাত আমার হাত টেনে নিয়ে সবার সামনে নিয়ে আসে। গ্রামের অনেক লোকজন একসাথে জড়ো হয়েছে। মাঝখানে আরব আর মেয়েটা দাঁড়িয়ে আছে। কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে হয়তো আরফ আর মেয়েটার মা বাবা। আমার আব্বু আর শ্রাবণীর আব্বু এসে সবার সামনে বসলো। সবাই তখন চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আমি আর রিফাতও চুপচাপ দাঁড়িয়ে আছি। রাকিবের মানে মেয়েটার বাবা বলল, ভাই সাহেব, আপনারা সব কিছু জানেন। এর আগেও ছেলেটাকে সাবধান করেছিলাম, শোনেনি। অনেকবার বুঝিয়েছিলাম, তবুও সে মানেনি। আজকে আমার ছেলে আর সহ্য না করতে পেরে ওকে পিটিয়েছিল, কিন্তু ওরাই পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছে। পুলিশ? আমাদের গ্রামে আমার অনুমতি ছাড়া পুলিশ আসছে? কখন? রাকিবকে ধরে নিয়ে গেছে মাজেদের দোকানের সামনে থেকে। রিফাত আর আরাফ সেখানে ছিল, ওদেরকে জিজ্ঞাসা করুন। তবে তার আগে আরাফকে সাবধান করে দিন, সে যেন আর কখনো আমার মেয়ের আশেপাশে না আসে। আচ্ছা দাঁড়াও, আমি থানায় ফোন করে সব জিজ্ঞাসা করি। আরাফ সাহেব উঠে চলে গেল। রাকিবের বাবা আমার আব্বুকে বলল, ভাই আপনি তো সব শুনলেন,
আপনারা ওকে বারণ করে দিন। মুরব্বীরা কথা বলছে। রিফাত আমার কানে কাছে মুখ এনে বলল, দোস্ত, এর আগেও এরকম বিচার হয়েছিল আরাফকে নিয়ে। শ্রাবণের বাবা হয়তো আরাফকে পুলিশে দেবে। তুই কিছু কর, যা সিদ্ধান্ত দেবে, এতে করে দুজন কষ্ট পাবে। আনাফ সাহেব আবারও তার জায়গায় এসে বসলো। কিছু সময় চুপ থেকে বলেন, আরাফ, তোমাকে নিয়ে আরও একবার এমন সমালোচনা হয়েছে। তুমি মেয়েটাকে জ্বালাচ্ছ, দোষী তুমি। তোমাকে পুলিশে দিলেই ঠিক হবে। এগুলো একদমই প্রশ্রয় দেওয়া যাকে না। আরাফ আর চোখে রিফাতের দিকে তাকায়। রিফাত আমার দিকে তাকায়। আমি একটু মুচকি হাসলাম। সবাই তখন বেশি হইচই করছে। আমি ধীর পায়ে আরাফের পাশে এসে দাঁড়ালাম। আমাকে দেখে প্রায় সবাই চুপ হয়ে গেল। আমি আরাফ আর মেয়েটার দিকে তাকালাম। দুজনের চোখে মুখে চিন্তা আর ভয়ের বিশাল ছাপ। আমি বললাম, এক্সকিউজ মি স্যার, আমার কিছু বলার আছে। জানি আপনাদের সিদ্ধান্তটা বড়, তবুও কিছু বলা দরকার। মেয়েটার বাবা একটু আগে বলে ছেলেটার দোষ, ছেলেটাই ওকে জ্বালায়। আচ্ছা আঙ্কেল, মেয়েটা কি কখনো আরাফকে নিয়ে আপনাদের বা আপনার কাছে কোনো বিচার চেয়েছে বা কমপ্লেন করেছে? না। বিচার কেন দেবে? কারণ মেয়েটা যে আরাফকে চায়, ভালোবাসে, ওর জ্বালানোগুলো সহ্য করে, ভালো লাগা কাজ করে দুজন দুজনের প্রতি। দুজনের বয়সে যথেষ্ট ম্যাচিওর, দুজনেই দুজনার সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা রাখে। পছন্দ অপছন্দ বিষয়টা তো আপনাদের কাছে। তারা যদি হ্যাপি থাকে তাহলে আপনাদের কোনো সমস্যা আছে এতে? আমার মেয়েকে আরও ভালো ছেলের সাথে বিয়ে দেব। ভালো পরিবার ভালো ছেলের বিষয়টা তা না। কোনো মেয়ে যদি ভালোবেসে শাহরুখ খানকে পরিবারের সামনে এনে দাঁড় করায়, তবুও পরিবারের সবাই বলবে ছেলে ভালো না। কিন্তু কেন? একটা ছেলে বা মেয়ে ভুল করলে যে তাকে শাস্তি দিতে হবে এমনটা কেন বুঝতে পারি না। যদি আপনারা বুঝতেন ওদের মতো করে, তবে তারা আজকে সবার সামনে এসে দাঁড়াতো না। আর আনাফ সাহেব, আপনি আরবকে কেন পুলিশে দেবেন? ও সরি, আপনি তো এটাই পারেন হয়তো। এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করেন, আর না হয় পুলিশে দেন। যাক এসব, ও ছেলে বলে কি পুলিশে দেবেন? আচ্ছা, আপনার ছেলে থাকলে যদি সে আজ এমন করতো, বা আপনার মেয়ে যদি এদের বয়সে এসে এমন করতো, তখন কি করবেন? আমার মেয়ে কখনো এমন করবে না নিলয়। তুমি এখনো ছোট, তুমি এসব বুঝবে না। কথাটা শুনে আমি আর চোখে শ্রাবণের দিকে তাকালাম। মনে মনে বললাম, যদি তোকে আমি এই জায়গাতে এনে দাঁড় না করিয়েছি, আমার নাম আবির না। সেদিন দেখব তোর বাবা কি বিচার করে। ওই দিন তুই চিৎকার করে বলবি, আমি আবিরকে ছাড়া থাকতে পারবো না, তাকে ভালোবাসি। সেদিন হবে আসল খেলা, রেডি থাকিস। আমি শ্রাবণীর বাবার দিকে তাকিয়ে বললাম, স্যার, তারা ছোট না, তারা সিদ্ধান্ত নিতে পারে। ঝামেলা বাদ দিয়ে তাদেরকে বিয়ে দিয়ে দিন, আর না হলে আমি ওদেরকে বিয়ে দেব। দেখি কে। নিলয়, বাড়িতে যা। কিছুই বললাম না। আরাফের দিকে তাকালাম। সে আমার দিকে অবাক হয়ে চেয়ে আছে। আমি একটু মুচকি হাসলাম। তারপর আর দাঁড়িয়ে না থেকে চলে আসি সেখান থেকে। রিফাতকে নিয়ে কোলাহল থেকে বেরিয়ে আসলাম মেন রাস্তায়। এই প্রথম আনাফ সাহেবের সামনে কেউ কথা বলল। মনে পড়ে দোস্ত, একদিন আরাফের জায়গাতে তুই ছিলি, আর পাশে ছিল শ্রাবণী। ভুলবো কেন সেসব? পিঠে এখনও ওনার বেল্টের দাগ পড়ে আছে রে। দুটো আয়না সামনে পিছনে লাগিয়ে পিঠের দাগটা প্রায় সময় দেখি আমি। বাদ দে এসব, চল ভেতরে যাই। তুই যা, রেডি হয়ে আসছি আমি। রিফাত চলে যায়। আমি বাড়ির মধ্যে প্রবেশ করি। নিজের রুমের দিকে যাব, ঠিক তখনই পেছন থেকে শুনতে পাই, কে তুমি? ঘুরে তাকালাম। শ্রাবণী দাঁড়িয়ে আছে। আমি হাসলাম। আমার হাসি দেখে হয়তো সে রেগে গেল। বললাম, নিলয় আবিরের বন্ধু। আবির? আবিরের বন্ধু। আবির কোথায়? সে তার বউকে নিয়ে অনেক হ্যাপি আছে। কেন? না, এমনি। আপনার সাহস অনেক বেশি। ডিনারে দেখা হচ্ছে। শ্রাবণী চলে গেল। আমি আবারও মুচকি হাসলাম। কি সহজভাবেই না সে আবিরকে ভুলে গিয়েছে। কিছু মেয়ে এরকমই হয়ে থাকে, আবার কিছু সম্পর্ক এরকমও হয়ে থাকে। অজস্র ভালোবাসা থাকা সত্ত্বেও প্রতিদিন ঝগড়া ঝামেলা লেগেই থাকে। আস্তে আস্তে সম্পর্কটা শেষ হতে থাকে। আসলে মানুষ রিলেশনে আসার পর দুজন দুজনকে ভালো রাখার চেষ্টাতে অজান্তেই প্রতিযোগিতা চালায়। ফলে ভুলে যায় দুজনকে ভালো রাখা নয়, বরং সম্পর্কটাকে ভালো রাখাই দরকার। আমরা সম্পর্কটা ভালো রাখতে পারি না, এজন্য আন্ডারস্ট্যান্ডিং বিষয়টা সঠিকভাবে তৈরি হয় না। তবে ভালোবাসার সম্পর্কে যে কোনো একজনকে অনেক বেশি নির্লজ্জ হতে হবে, নাহলে সম্পর্কটা টিকে থাকে না। কথাগুলো ভাবতে ভাবতে নিজের রুমের দিকে এগিয়ে আসলাম। সামনে জান্নাত আপু দাঁড়িয়ে আছে। ওনার মুখের দিকে তাকালাম না। পাশ কাটিয়ে চলে আসবো পেছন থেকে শুনি, এই ছেলে শুনুন। আমি দাঁড়ালাম। সামনে ঘুরে বললাম,
কেমন আছেন? আমি অবাক হলাম। জান্নাত আপুকে আমার কেমন যেন রহস্যময়ী মনে হচ্ছে। কিছু একটা আছে বা জানে তিনি, যেটার জন্য উনি আমার ওপর এভাবে তাকায়। আপনার পুরো নাম কি? আমি আপনার ছোট, আমাকে তুমি বা তুই করেই বলতে পারেন। বুঝলাম। রিবাতে থেকে শুনেছি তুমি ওর সমবয়সী। ধন্যবাদ। কেন? এই যে সবার সামনে অনেক কিছু বললে, কথাগুলো আমিও বলতে চাইছিলাম কিন্তু পারিনি। রেডি হয়ে নাও, ওনাদের বাসায় ডিনার আছে তো। উনি চলে গেলেন। কি মেরে বাবা, কী সব বললো কিছুই তো বুঝলাম না। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। স্যার, আমি থানা থেকে বলছি, রাকিবের জন্য জামিনের ব্যবস্থা করছে। কি করব? আচ্ছা ছেড়ে দেন, পরে দেখা করব আমি। আচ্ছা। এরপর রুমে এসে ফ্রেশ হয়ে কিছু সময় পর পরিবারের সবাই শ্রাবণীদের বাড়িতে আসলাম। আসার সময় আরাফের বিষয় শুনেছিলাম, শ্রাবণীদের বাড়িতে আসলাম। এই প্রথম ওদের বাড়িতে আসলাম আমি। জিসান বা কাজিনের অনেকে আগেই চলে এসেছে। বাড়িতে আসতে মিউজিক শুনতে পেলাম, করলে প্যার করলে মুভি। तुमसे है दिन मेरे, तुमसे है रातें, तुमसे है राहत मेरी, अब रहना है संग तेरे ही मुझे, अब जीना है संग तेरे ही मुझे, अब रहना है संग तेरे ही मुझे, अब जीना है संग तेरे ही मुझे। অরিজিৎ সিং আর পলক বঞ্চলে গাওয়া গান আমার ফেভারিটের মধ্যে একটি। আমি হাঁটতে হাঁটতে মিউজিকের দিকে এগিয়ে গেলাম। দেখলাম কাজিনেরা সবাই একই রুমে বসে আছে। জিসান আর লাবণী একসাথে এই গানে নাচ করছে। আমাকে দেখেই নাচতে বলে তারা। আমি আরও উৎসাহ দিয়ে নতুন করে শুরু করতে বললাম। মিউজিক রুম থেকে বেরিয়ে আরও কিছুটা দূরে এগিয়ে যাই। দেখলাম 4-5টা মেয়ে একসাথে দাঁড়িয়ে আছে। আমি সামনে দিয়ে যেতেই বলতে থাকি, ইস কি মাল যাচ্ছে গো। আমি অবাক হয়ে যাই। এটা কোনো কথা? মেয়েরা এভাবে ছেলেদেরকে টিচ করতে পারে? কখনো ভাবা যায় এগুলো? আমি ঘুরে দাঁড়াতেই মেয়েরা অন্যদিকে তাকায়। কি সাংঘাতিক ব্যাপার! আমি আর এক পা বাড়াতেই শুনতে পেলাম, মাল নাড়ে বুনো সার, লম্বা হাতি, খেকশিয়ালের ছোট ভাই। আমি দাঁড়ালাম, সোজা হেঁটে মেয়েগুলোর সামনে আসলাম। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। আমাকে দেখে একটা মেয়ে বলল, ভাইয়া কিছু বলবেন? কণ্ঠ শুনে ধরে নিলাম এটা ওই মেয়ে যে কিনা আমাকে টিচ করছে। কিন্তু আমার নাম ধরে টিচ করেনি, এই জন্য কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। আচ্ছা, আমারও কি কিছু বলা দরকার? তাহলে হিরো আলমের ডায়লগটা দেওয়া দরকার। এই মেয়ে শোনো, ওপরে আকাশ নিচে মাটি, মারার সময় দেবো ডাব্বা। আমরা পারবো না আপনাকে ডাকতে আব্বা। কথাটা সবাই একসাথে বলে দৌড়ে চলে যায়। ফাজিল মেয়ে। আমি চলে আসবো এমন সময় ভেতরের ঘর থেকে শুনলাম, ওরা আমার বান্ধবী, পার্টিতে ইনভাইট করা হয়েছে, তাই সবাই এসে হাজির। আপনার সাথে দেখা করবে বলছিল, দেখা করায়নি, তবে আপনাকে চিনিয়ে দিয়েছিলাম, এজন্য সামান্য টিস করলো। এটা সামান্য টিচ? ফাজিল মেয়েদের ফাজিল লিডার। আপনি মহাফাজিল। লন্ডনে বসে বসে ফাজিলের উপর ডিগ্রি আনছেন আপনি। চুপ করেন তো, কোথা থেকে যে আসে। ও হ্যালো মিস্টার, আমাদের বাসায় এসে বলেন কোথা থেকে আসছি, লেজ কাটা বাদর কোথাকার। হয়েছে হয়েছে, ডানা ছাড়া মাছি একটা। আচ্ছা, আপনার চাচাতো বোন কোথায়? কে সে? মিমি আপু কোথায়? আপনি মিমি আপুর কথা কিভাবে জানেন? আবিরের বন্ধু, তাই জানি। ও, ওই যে সামনের দুটো রুম দেখছেন, তার পরের রুমে আছে, শিকল দিয়ে বাঁধা। আমি যাব না, আপনি যান। রিফাত আসলেই যাব। বাই দ্য ওয়ে মিস, উচ্চ তরকারি ধন্যবাদ। আপনি ঢেঁড়স। আপনি পটল। চিচিঙ্গা। আমলকি। ঝিঙ্গে। করলা। মাথা। মুন্ডু। তোদের একসাথে কে থাকতে বলে বলতো? বুঝলাম না। তোদের দেখা হয়েছে আজ, ঝগড়া দেখে মনে হচ্ছে এক যুগ ধরে পরিচিত। শ্রাবু, তুমি যাও, তোমার আব্বু ডাকছে। আপনার চান্দমার্কা বন্ধুকে দেখে রাখবেন, কানা তো, চশমা ছাড়া মনে হয় না টের পাবে। তোকে আমি। শ্রাবণী দৌড়ে চলে যায়। রিফাত হাসতে থাকে। আমি শ্রাবণীর দিকে তাকিয়ে মুচকি হাসলাম। রিফাত আর আমি মিম আপুর রুমের দিকে যাচ্ছি। রিফাত প্রশ্ন করে, শ্রাবণীকে বলছিস না কেন তুই আবির? কেন বলবো? সে চিনতে পারছে না কেন? কিভাবে চিনবে? সবার সামনেই তো তোকে। বাদ দে রিফাত, আমি নিলয় হয়ে ওকে পটাবো, আবির হয়ে চলে যাব। মানে প্ল্যানটা কি? আসলে তুই কেন গ্রামে এসেছিস বলতো? জানতে। কি জানতে? কেন সেদিন শ্রাবণী এমন বলেছিল? কেন সে বলার পর কাঁদছিল? ভালোবাসিনি আমাকে, নাকি সবটাই মিথ্যে ছিল? তবে মনে হচ্ছে সে ভালোবাসিনি রিফাত, সে আবিরকে ভুলে গেছে। ওর মাঝে নিলয়কে নিয়ে নতুন কিছু দেখছি। সেদিন আমি কেঁদেছিলাম,
কেবল ওর মুখের দিকে তাকিয়েছিলাম। বাদ দে, এখন এসব ভেবে লাভ নেই। আর কিছু বললাম না, মিমি আপুর রুমের কাছে এসে গেলাম। দরজা খোলাই আছে, ভেতরে সাদা রঙের বাল্ব চলছে। আমি একটু উকি দিলাম সেদিকে, দেখি উনি বিছানায় বসে বিড়বিড় করে কি যেন বলছে, তবে পেছন হয়ে বসে থাকায় মুখটা দেখা যাচ্ছে না। আমি আর রিফাত ভেতরে প্রবেশ করলাম। হাতে আর পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমি একটু কাশি দিলাম, কিন্তু কোনো প্রত্যুত্তর না পেয়ে কিছুটা সামনে গিয়ে বললাম, মিমি আপু। উনি ঘুরে তাকালো। বয়সটা বেড়ে গেছে, এখন ওনার বয়স 40+। মুখের মাংস অনেকখানি ঝুলতে শুরু করেছে। প্রধান কারণ ঠিকমতো খান না তিনি, তা বোঝাই যাচ্ছে। উনি মাথা ঝাঁকিয়ে বিড়বিড় করে বলছে, ছোট আব্বু, ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। আমি ওকে অনেক ভালোবাসি। ও আব্বু, জাহিদকে ছেড়ে দাও না। ওনার কথা শুনে মনে পড়ে আরাফের মতো জাহিদ ভাই আর মিমি আপুর বিচার হচ্ছিল শ্রাবণীদের বাড়ির সামনে। ওনারা দুজনে বিকেলবেলাতে সাইকেল চালিয়ে এলাকা ঘুরে দেখছিল, কিন্তু আনাব সাহেবের লোকেদের মধ্যে কেউ একজন তা দেখে ফেলে। আনাব সাহেবকে এসে সবটা বলতে ওই দিন সন্ধ্যায় জাহিদ ভাইয়ার পরিবারকে ডাকে বিচারে, আর সাথে থাকে মিমি আপু। আনাব সাহেবের বিচারের আগে প্রতিবারই তিনি তার কাছ দিয়ে বেল্ট দিয়ে বেধড়কভাবে পেটাতেন সবাইকে। জাহিদ ভাইয়াকে পিটাচ্ছিল, আর সামনে মিমি আপু কথাগুলো বলছিল চিৎকার করে। মিমি আপুর বাবা জাহিদ ভাইয়াদের পরিবারকে অনেক কিছুই বলে, সব কিছু ঠিক ছিল। ওরা দুজন পালানোর সিদ্ধান্ত নেয়, বাড়ি থেকে পালিয়েও আসে, কিন্তু বাড়ির কাজের লোক দেখতে পেয়ে সবাইকে সেটা বলে দেয়। জাহিদ ভাইয়া মিমি আপুকে নিয়ে পালিয়ে ওই পাহাড়টাতে যায়, যেখানে এখন সুন্দর জায়গা বানিয়ে দিয়েছে আনাব সাহেব। দুজনে যখন পালিয়েও শান্তি পায়নি, তখনই সিদ্ধান্ত নেয় দুজনে আত্মহত্যা করবে। জাহিদ আর মিমি আপু পাহাড় থেকে লাফ দেবে এমন সময় মিমির আব্বু গিয়ে মিমির হাত ধরে। জাহিদ ভাইয়ার হাতে ঘড়ি ছিল, ঘড়িটা মিমি আপুর হাতের মধ্যে চলে আসে। জাহিদ ভাইয়া খাদে পড়ে মারা যায়, আর তারপর থেকে মিমি আপু চুপচাপ হয়ে যায়। পরে দেশে এসে রিফাতের থেকে শুনি মিমি আপু নাকি পাগল হয়ে গেছে। ঘটনাগুলো মনে পড়তেই কেমন যেন কষ্ট পেলাম আমি, কারণ জাহিদ ভাইয়ার সাথে আমি আর রিফাত সবসময় থাকতাম। জাহিদ ভাইয়া থাকতো আমাদের বাড়ির সামনের বাড়িটাতে। আনাবদের পরিবারের নিয়ম ছিল ছোট জাতের কোনো পরিবারের সাথে মেলামেশা করা যাবে না। তোরা আমার জাহিদকে মারতে এসেছিস? আমি থাকতে ওকে কেউ মারতে পারবে না। জাহিদ, তোমার খুব কষ্ট হচ্ছে, আমি আছি, দেখো, তোমার কেউ কিচ্ছু বলবে না। আমাকে নিয়ে চলো দূরে কোথাও হারিয়ে যাই, আমার খুব কষ্ট হচ্ছে জাহিদ। আমি জোরে একটা শ্বাস নিলাম। কি হতো যদি ওদের সম্পর্কটা মেনে নিত, কিন্তু না, কেউ মানেনি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি থাকাকালীন পুরো এলাকা নিশ্চুপ ছিল। আপু, আমি আবির, ও রিফাত। মনে পড়ে আমি আর রিফাত জাহিদ ভাইয়ার তোমার পালাতে সাহায্য করেছিলাম। উনি কিছু সময় আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর শিকল টেনে জোরে চিৎকার দিতে থাকে। চিৎকার দিতে দিতে বলে, জাহিদ, কোথায় তুমি? আমাকে নিয়ে যাও। চিৎকার শুনে কোনো একজন দৌড়ে ভেতরে আসলো, হাতে ইঞ্জেকশন। কিছু না বলে মিমি আপুকে কোনো রকমে এক হাতে দিয়ে ধরে ইঞ্জেকশন পুশ করে, সাথে সাথেই উনি ঘুমিয়ে যায়। হ্যালো, আমি ওনাদের ফ্যামিলির একটা বলতে পারেন। এখানে থাকি এনার সেবার জন্য। ঘুমিয়ে ইঞ্জেকশন দিলাম, না হলে ওনার চিৎকারে এখন পুরো বাড়ির গেস্টরা পালিয়ে যেত। ওহ সরি, আমার নামটাই তো এখনও বলিনি, মিস্টার জুবাই শেখ। আসি, ভালো থাকবেন। ও হ্যাঁ, আপনারা কারা? আমরা গেস্ট। ওহ ওকে, আসি। ডাক্তার চলে গেল। আমি আর রিপাত কিছু সময় রুমে ঘোরাঘুরি করে বেরিয়ে আসলাম। ড্রয়িং রুমে এসে দেখি বিশাল আয়োজন করা হয়েছে, অনেক লোক হাজির হয়েছে। আমাদের পরিবার সহ আরও অনেক লোক এসেছে। আমি সিঁড়ির মাঝখানে এসে দাঁড়িয়ে সব কিছু দেখছি। তখনই খেয়াল করি শ্রাবণীর বান্ধবীদের মধ্যে একটা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই মুখ ঘুরিয়ে নিল। মেয়েটাকে একবার মাত্র দেখেছিলাম টিচারদের দলে। চোখ দুটো বেশ সুন্দর, মুখটা গোলগাল, আমার মতোই চশমা পরে, বেশ চমৎকার লাগছে দেখতে। বোঝাই যাচ্ছে আদুরে কিংবা সাদাসিধে হবে মেয়েটা। আবারও তাকালো, মুচকে হাসি দিয়ে চোখ সরিয়ে ফেলল। এমনটা হয় বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে। ছেলেরা কোনো মেয়েকে দেখে, ভালো লাগলে বারবার তাকায়। মেয়েটা এটা খেয়াল করে মেয়েটাও তাকায়। আসলে এদের মধ্যে একজন তাকায় ভালো লাগার খাতিরে,
অপরজন তাকায়, যে তাকাচ্ছিল সে আবার তাকাচ্ছে কিনা দেখার জন্য। অথচ এখানে প্রথম যে তাকায় সে বেশি ভুল করে, কারণ সে তাকাচ্ছে কিনা সেটা দেখার জন্যই তাকায়। আর ছেলেটা ভাবে হয়তো তাকেও মেয়েটা পছন্দ করতে শুরু করেছে, এই জন্য তাকাচ্ছে। পরে অযথা ভালো লাগা বাড়িয়ে প্রপোজ করতে হয়। তখনই না করে দিলে ছেলেটা কষ্ট পায় বা রাগও হয়। এই জন্য ছেলেদের কোনো মেয়েকে ভালো লাগলে তাকে গিয়ে ভালোবাসি বলার কোনো দরকার নেই। শুধু গিয়ে বলা দরকার, আপনাকে বা তোমাকে ভালো লাগে আমার, ভালোবাসি না এখন, কারণ ভালোবাসা এত তাড়াতাড়ি হয় না। আমি তোমার কাছে কেমন ছেলে সেটা না হয় আমার সাথে কয়েকদিন কথা বলে মিশে নিয়ে জেনে নিও। যদি মিশতে রাজি হও তো হবে, আর তুমি মিশে গেলে আমি তখন তোমাকে ভালোবেসে ফেলবো। আসলে নতুন নতুন ভালোবাসার প্রপোজ না, ভালো লাগার প্রপোজ দরকার। মেয়ে রাজি না হলেও আপনাদের প্রতি আলাদা ধারণা জন্মাবে। তবে বেশি ভাবনা মেয়েদের থেকে নিজেকে দূরে রাখুন, কারণ তাদেরকে আমার কাছে চাঁদের মতোই মনে হয়। চাঁদের যেমন নিজস্ব আলো নেই, ওদেরও তেমন কোনো আলো নেই। ছেলেরা প্রপোজ করে মেকআপ মেখে সুন্দরী বলে বেশি ভাব নেয়। রিফাত আমার কাছে আসলো, খাবারের জন্য ডাকতে থাকে। আমি এতক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছি। আসলে চোখের সামনে কি ঘটেছিল তা দেখিনি, কারণ ভাবনাতেই মগ্ন ছিলাম। মানুষের এমন হয় কোনো কিছু নিয়ে ভাবতে ভালো লাগে, কোনো একদিকে তাকিয়ে অপলক হয়ে ভাবে। তখন আমি রিফাতের কথা শুনে খেয়াল করলাম, যেখানে তাকিয়েছিলাম সেখানে ওই মেয়েটা বসে নেই, সেখানে বসে আছে জান্নাত আপু, আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম। জান্নাত আপু কি তাহলে ভাবছে আমি ওনার দিকে তাকিয়েছিলাম? ধুর, কি না কি ভাবছে। রিফাতকে জিজ্ঞেস করলাম, জান্নাত আপু ওখানে কখন এসে বসেছে? কিছুক্ষণ আগে। কেন? না কিছু না। আমি আর চোখে জান্নাত আপুর দিকে দেখালাম। উনি আমার দিকে তাকিয়ে আছে, লজ্জা পাচ্ছে। কিন্তু উনি কেন তাকাচ্ছে? কতগুলো ভাবতে ভাবতে খাবার টেবিলে আসলাম। বেশ লম্বা একটা টেবিল। আমি বসতে যাব, আব্বু বলল, নীলয়, তুই খাবার পরিবেশন কর। তুই রিফাত, জান্নাত, শ্রাবণী, জিশানকেও সাথে নে, আর শ্রাবণীর বান্ধবীরা তো আছেই। আবুর কথা শেষ হতেই শ্রাবণী এসে বড় একটা বাটি আমার হাতে জোরে রেখে দিয়ে চলে যায়। এত জোরে রাখলো যে মাংস ভর্তি থাকায় এক টুকরো মাংস আমার সাদা গেঞ্জিতে এসে পড়ে। সাদা গেঞ্জির অংশের মাংসের ঝোল লেগে যায়। রাগে ঘুরে মেয়েটার দিকে তাকাবো, চোখ পড়ে আম্মুর দিকে। আম্মু মুচকে হাসছে। আমি কিছু বললাম না, চুপচাপ শ্রাবণীর পাশে গিয়ে দাঁড়ালাম। কি মিস্টার মাংস লোভী, এত খেতে লেগেছে বাবুটার যে মাংস তুলে খেতে চেয়ে জামাতে লাগিয়ে ফেলেছে? কিছু বললাম না আমি। পেছন থেকে ওর ওড়না দিয়ে আমার গেঞ্জিটা মুছে নিলাম। ওড়নাটা আমার বেল্টের সাথে বেঁধে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। ওর হাতে লম্বা ডালের বাটি। যখনই ও হাঁটবে, টান লাগার সাথে সাথেই ডালের বাটি ওর গায়ে পড়বে। তখন কথাটার জবাব দেব, তাই হাসি মুখে বললাম, কে কি চোর একটু পর বুঝবেন, শাকচুন্নি কোথাকার। ভূত, পেতনি, ডাইনোসর, ভূতনি। চুপ, হুট। থাকবো না আপনার পাশে। বাদর ছেলের পাশে থাকতে আমার বইই গেছে। আরে যা না, যা। যাচ্ছি। তারপর শ্রাবণী থেমে যায়, আমার কাছে আসে, আমার দিকে তাকিয়ে বলে, শুনুন মিস্টার ধারকা, লোভী কম হবেন বুঝছেন? খাইতে যে গেঞ্জিতে মাখিয়ে ফেলেন, কি লজ্জা। ঠিক আছে পাতিহাস, প্যাক প্যাক বন্ধ করে খাবার পরিবেশন করুন, যান। আপনাকে বলতে হবে না, আপনি তো পারেন না, নিজে খাইতে যে গায়ে লাগান। এই যান তো সামনে থেকে, খালি আমার কাছে থাকার ধান্দা। যাচ্ছি। কথাটা শেষ করে শ্রাবণী আমার থেকে বেশ তাড়াহুড়ো করে হেঁটে যায় কিছুটা দূরে। আর একটু সামনে যেতেই আমিও পেছনে সরে আসি। জোরে গলায় থাকা ওনাটা টান লেগে যায়। শ্রাবণীর গলাতে আটকে যেতেই হাত থেকে ডালের বাটিটা ঘুরে ওর মুখের ওপর এসে পড়ে, আর ধপাস করে পড়ে যাবে। আমি তখনই গিয়ে দৌড়ে গিয়ে ওকে ধরি। আমি শিওর সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, কারণ মেঝেতে যেভাবে ডালের বাটি আর ডালগুলো ওর উপরে পড়েছে, তাতে বাটির শব্দে সবাই তাকিয়ে আছে। কিন্তু আমি তাকিয়ে আছি শ্রাবণীর দিকে, আর ও আমার ডান হাতে ভর দিয়ে কাত হয়ে শুয়ে থাকে, আমার দিকে তাকিয়ে আছে। দুজনেই দুজনের চোখের দিকে তাকিয়ে আছে, যেন মনে হতে থাকে কল্পনায় হিন্দি সিরিয়াল বেবানা নাটকের মতো। নায়ক আর নায়িকার রোমান্টিক সিন চলছে, দুজন দুজনের দিকে চেয়ে আছি, আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে। কিছু সময় দুজন এভাবেই রইলাম। হঠাৎ শুনতে পেলাম, এবার ছাড় রে, সবাই দেখছে, আর কতক্ষণ থাকবে এভাবে? শ্রাবণীকে ঠিকঠাক মতো দাঁড় করিয়ে দিয়ে
আমি সবার দিকে একবার তাকালাম। সবাই আমার আর শ্রাবণের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি আর চোখে শ্রাবণের দিকে তাকালাম। ও কানের চুল বুঝতে ব্যস্ত। ছোটবেলার কথা মনে পড়ে গেল। শ্রাবণী লজ্জা পেলে যে বারবার কানে হাত দিয়ে ওর চুল গুছত, আর ওর চুলগুলোও হয়েছে ওর লজ্জার সাথে মিলিত। চুলগুলো জেনে যায় শ্রাবণী লজ্জা পেয়েছে, এজন্য বারবার মুখের উপর এসে পড়ে, আর সেগুলো শ্রাবণীর বারবার কানে গোজে। রিফাত আবারও বলে ওঠে, কিরে ওনাটা এবার ছেড়ে দে, কেলেঙ্কারিতে ফাঁসবি নাকি? রিফাত কানের কাছে মুখ এনে কথাটা বলল। শ্রাবণী আমার দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে ওনা টানতে থাকে। আমি ওনার গিটটি খুলতে ব্যস্ত হয়ে যাই। 1 মিনিট পর ওনাটার গিট খুলে যায়। শ্রাবণী দৌড়ে চলে যায়। আমি শুকনো হাসি দিলাম সবার দিকে তাকিয়ে। ঠিক সে সময়ে সবাই জোরে জোরে হাসতে থাকে। আমিও বোকার মতো হাসতে থাকি। শ্রাবণীর মা বলে ওঠে, আজকালকার বাচ্চারা এত দুষ্ট হয়েছে, দুষ্টামি সব জায়গায় করতে বাদ রাখলো না, এরা দুটোই ফাজিল। ঠিক বলেছেন। আমাদের আবির নাম মানে আবিরের বন্ধু নিলয় শ্রাবুর সাথে ভালোই দুষ্টু মিষ্টি ঝগড়া করে। ছেলে হয়েও যে মেয়েদের সাথে ঝগড়া করতে পারে নিলয়কে না দেখলেই জানতামই না। আম্মু সবার সামনে আমার পরিচয় দিয়ে ফেলেছিল। ভাগ্যিস কথাটা ঘুরিয়ে দিয়েছে। এখন সবাই জেনে ফেলেছে আমি আবিরের বন্ধু, কিন্তু তারা এটাই জানে যে আমি আবির। সবার খাবার বেড়ে দিতে দিতে শ্রাবণীর বান্ধবীদের কাছে আসলাম। যে মেয়েটা আমার দিকে তাকিয়েছিল তার প্লেটে ভাত বেড়ে দিতে যাব, তখনই সে বলে, এই যে রোমান্টিক হিরো, স্যাবুর দিকে তাকিয়ে কি এত কল্পনা করছেন? ওর কিন্তু বিএফ আছে, বুঝলেন? মেয়েদের এই বিষয়গুলো সত্যি মজাদার। বান্ধবীদের মধ্যে যদি দুটো মেয়ে একই ছেলেকে পছন্দ করে, আবার যদি দেখে ছেলেটা দুজন মেয়ের মধ্যে যে কোনো একজনকে পছন্দ শুরু করেছে, ঠিক তখনই অন্য মেয়েটা ওই বান্ধবীর সম্পর্কে বানিয়ে অনেক কিছুই বলে। একটা সত্য ঘটনা বলি। আমি যখন স্কুলে পড়তাম তখন কলেজে থাকা একটা সিনিয়র ভাইয়ার সাথে রাজনীতির সুবাদে বেড়াতাম। ভাইয়ার নাম ছিল তুহিন। তো তুহিন ভাই এমন ছিল, যাকে ভালো লাগতো তাকে যেখানে যেভাবে থাকতো সেখানেই প্রপোজ করতো। মেয়েটার পেছনে কয়েকদিন তিনি ঘুরতেন, মেয়েরা রাজি হয়ে যেত। তো একদিন একটা মেয়ের জন্য অপেক্ষা করছি আমি আর তুহিন ভাই। দেখি 4টা মেয়ের সাথে ওই মেয়েটাও আসছে, যাকে ভাইয়া কয়েকদিন আগে প্রপোজ করেছিল। দূর থেকে ভাইয়া তাকে দেখে বলে, আবি চল পালাই। আমি বলি কেন? সে বলে, যে 4টে মেয়ে আসছে ওই 4টে মেয়েই তো আমার জিএফ। আর ওরা 4 জন দিনে আর রাতে নির্দিষ্ট সময় মাফিক, মানে 4 বেলা ফোন করে, বাকি 3 জন বান্ধবীদের গল্প করে। আমি আবার বলি, তোমার ওই বান্ধবী ভালো না, কেমন করে তাকায়, অথচ আমি সবাইকে প্রপোজ করেছি আর সবাই আমার গার্লফ্রেন্ড। আমি সবাইকে বলেছি আমার কথা কারোর সাথে যেন না বলতে। ভাইয়া কথাটা বলে দৌড়ে চলে যায়। আমি বোকার মতো তাকিয়ে থাকি মেয়েগুলোর দিকে। 4টা মেয়ের একজন বিএফ, অথচ 4 জনই 4 জনের থেকে বিএফের বিষয়টা লুকিয়ে গোপনে প্রেম করে। আহা, কি সাংঘাতিক ব্যাপার ছিল। আমি জান্নাতাপুর কাছে এসে দাঁড়ালাম। উনি মাছ পরিবেশন করছিলেন। আমার কাছে উনিও সরে এসে দাঁড়ায়। ওনার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। প্রত্যুত্তরে উনিও হাসলেন। তোমাদের থেকে মনে হয় তোমরা খুব পরিচিত, কাছের মানুষ। বুঝলাম না কি বললেন। তোমার আর সাবুর কথা বললাম। আসলে সে অনেক মিশুক, আর আমার মিশুক মানুষদের অনেক বেশি ভালো লাগে, তাই আমিও মিশে গেলাম। ওহো। দুজনেই চুপ হয়ে গেলাম। জান্নাত আপুর সাথে কথা বলতে কেন জানি না অনেক বেশি ভয় করে। কিসের ভয় তা জানি না। দেখতে যথেষ্ট সুন্দরী, তবে শ্রাবণীর মতো না। জান্নাত মায়াবী দেখতে, কিন্তু কেমন একটা গম্ভীরময় চাহনি। ভয় করে আমার। আমার দিকে তখন ওভাবে তাকিয়েছিলে কেন? আমি চমকে উঠি। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। উনি ঠিকই আন্দাজ করেছে আমি ওনার দিকে তাকিয়েছিলাম, যদিও আমি ওনাকে বোঝাতে পারবো না তাকিয়েছিলাম কিনা। কিন্তু এটাই এখন আসল কথা। আমি মুচকি হেসে বললাম, আমি তাকিয়েছিলাম। আপনি কীভাবে জানেন? তাহলে তো আপনিও আমার দিকে তাকাচ্ছিলেন। তুমি আগে তাকিয়েছিলে, পরে আমি। না মানে আসলে আপনার চোখ দুটো দূর থেকে বেশ সুন্দর লাগছিল, তাই আমার চোখ চলে গিয়েছিল। সরি। হাই হাই, ভয়ে কী সব বলে ফেললাম। এখনই চর খাবো নিশ্চিত। কিন্তু না, তিনি অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি তাড়াতাড়ি চলে আসলাম ওনার পাশ থেকে। ধুর, এখন উনি বারবার তাকাবে আমি তাকাচ্ছি কিনা দেখার জন্য। সবার খাওয়া শেষ।
আমি, রিফাত, জানাদাপুর, জিসান, লাবণী, শ্রাবণী না খেয়ে আছি। সবাই টেবিলে বসেছি, কিন্তু শ্রাবণীর কোনো খোঁজ নেই। আমরা আমাদের মতো বসে খাওয়া শুরু করব, ঠিক তখনই দেখি শ্রাবণীর সাদা রঙের ড্রেস পরে সিঁড়ি ভেঙে নিচে নামছে। রিফাত কানের কাছে মুখ এনে বলল, তুইও সাদা গেঞ্জি, শ্রাবও সাদা ড্রেস, হাও কম্বিনেশন। একটু আগে রোমান্টিক সিন, বেশ ভালোই তো চলছে, চালিয়ে যা মামা। আবির না হয় নিলয় হয়ে চালিয়ে যা, টেম্পো না এরোপ্লেন চালা মামা। তোমরা কি কানে কানে কথা বলছো? কিছু না আপু। জান্নাত সোজা এসে আমার পাশে বসলো। আমি কিছুটা সরে বসলাম। শ্রাবণীর চুল দেখে কড়ার ডোজের শ্যাম্পুর গন্ধ নাকে ভেসে আসলো। হালকা ভেজা ভেজা চুল, কোনো প্রকার মুখে এপ্রন নেই, একদম সিম্পল হয়ে এসেছে। এতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। আচ্ছা, আমি কি ওর প্রেমে পড়তে যাচ্ছি? কিন্তু না না, আমি তোকে কষ্ট দেব, ওকে পালিয়ে নিয়ে যাব, তবে বিয়ে করার জন্য বা একসাথে থাকার জন্য না। ওকে সহ ওদের পরিবারকে বোঝাবো কেমন লাগে আমার কোনো অপমানগুলো। কাজটা ঠিক করলেন না সাদা ভাল্লুক। রিফাত, বুঝলি, আমি সাদা বক মাছেরা একটা মাংস খেতে গিয়ে গেঞ্জিতে লাগিয়ে ফেলেছিলাম, কিন্তু তিনি যে লোভী শেয়ালিনী, কলসে ডাল দেখে খেতে গিয়ে সব গায়ের উপর ফেলেছে। আহা, কি দৃশ্য! লোভী বান্দরিনী। রিফাত ভাইয়া, বনো সার, ধারকাক, খেক শিয়াল, শিম্পাঞ্জিকে চুপ থাকতে বলেন, না হলে ওনার উপরেই এখন ডাল ফেলে দিব। রিফাত, পাতিহাস লম্বা বক মাছিকে বল কথা কম বলতে, না হলে কখন যে আবার ধপাস করে নিচে পড়ে যাবে, তখন তো আবার আমাকেই ধরতে হবে। খাটাস একটা। মুরগি একটা। বাঘ। বাঘিনী। ঢেঁড়স। লাউ। জানতো এখান থেকে। সরেন তো এখান থেকে। অসহ্য, বিরক্তকর। ভাই তোরা থাম, তোরা আবার ঝগড়া শুরু করেছিস? তোদের সমস্যা কি? এত ঝগড়া কেন করিস? দেখো শ্রাবণী, তুমি পড়ে যাচ্ছিলে, নিলয় তোমাকে ধরেছে। আর আবির, তুই এমন কাজ করেছিস বিপদ হতে পারত, ঝামেলা বাদ দে। রিফাতের কথা শুনে চুপ হয়ে গেলাম। তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম, খেয়ে বাইরে আসলাম। বাড়ির উঠোনে সূর্যমুখী ফুল বাগান। এটা শ্রাবণীর কাজ। শ্রাবণীর পছন্দ বিদঘুটে হয়ে থাকে। কারো পছন্দ সূর্যমুখী ফুল, তা শ্রাবণীকে না দেখলে জানতেই পারতাম না। চারপাশে বাঁশের চটা দিয়ে বেড়া। আমি সেখানে এসে দাঁড়ালাম। রাতের বেলা ফুলগুলো ঘুমোচ্ছে। বাগানের চারপাশে পেঁয়াজ ফুলের বিশাল আয়তন, সারিবদ্ধভাবে খুব ঘন করে লাগানো। আমি ফুলগুলো দেখতে ব্যস্ত, হঠাৎ পেছন থেকে শুনতে পাই, নিলয় সাহেব। আমি ঘুরে তাকালাম, দেখি শ্রাবণীর বান্ধবী এসে দাঁড়িয়েছে। আমি মুচকি হাসলাম। মেয়েটা একাই এসেছে। বাড়ির মধ্যে সবাই সবার মতো ব্যস্ত। আমি বাইরে এসে দাঁড়িয়েছি, আর এখন শ্রাবণীর বান্ধবী এসে হাজির। আমার পাশে এসে বলে, আমি অর্পি, সাবুর বান্ধবী। আপনি নিলয়, তাই না? অর্পি নামটা তো অনেক সুন্দর। মেয়েটা হাসলো। মেয়েটার কথা বলার ধরন সত্যিই অবাক করার মতো। আমার থেকে 2 বছরের ছোট হবে, কিন্তু কথা বলছে একদম বাচ্চাদের মতো। আদুরে গলায় মায়াবী একটা টিউনে। এরকম একটা মেয়ের সাথে কথা বললে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে। যদি এমন একটা মেয়ে বন্ধু আপনাদের দিতে পারতাম, তাহলে রোজ রাতে ফোনে আলাপে ব্যস্ত থাকতো। তখন আর আমার গল্প শোনার সময়ই হতো না আপনাদের। আচ্ছা, আপনি লন্ডনে থাকতেন না? কি করতেন সেখানে? থাক না সেসব রহস্য। আমি কিন্তু রহস্য একদমই ভাল লাগে না। মেয়েটার কথা মনে পড়ে গেল। না মানে অর্পির কথাগুলো ঠিক ওরকমই। মেয়েটার সাথে বেশিক্ষণ কথা বলতে পারলাম না। রিফাত এসে হাজির। চোখে মুখে ওর অনেক চিন্তা। আমাকে এসে কিছু বলতে যাবে, অর্পিকে দেখে চুপ হয়ে যায়। আমি অর্পির দিকে তাকিয়ে বলি, পরে কথা হবে, বাই। বাই। অর্পি চলে যায়। রিফাত কিছুক্ষণ আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, আবির, তুই কি এখানে মেয়ে পড়াতে আসছিস? আমি মুচকি হাসলাম। রিফাতকে বললাম, কি বলতে এসেছিস বল। দোস্ত, আরফ তো মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে। ওর ভাই আর ওর বাবা সবাই ওদেরকে খুঁজছে। আরফকে পেলে ওরা নিশ্চিত মেরে ফেলবে। আমার কাছে রাকিব ফোন দিয়েছিল খবর নিতে। আমি তো কিছুই জানি না। চেয়ারম্যান সাহেবের বাড়িতে আছি শুনে রাকিব কিছু বলল না। ভয় করছে আরফকে যদি কিছু করে। আপাতত কামনা কর আরফ সেফ থাকুক, পরে দেখা যাবে কি করা যায়। চল, পাহাড়ে যাব। এত রাতে? ভালো লাগছে না। আচ্ছা চল। আমি আর রিফাত পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। রিফাতের চিন্তা আরফকে নিয়ে, আর আমার চিন্তা শ্রাবণীকে নিয়ে। ঠিক এভাবেই পালাবো।
সেদিন পুরো এলাকার লোক খুঁজবে আমাকে। পরের দিন শ্রাবণীকে ফিরিয়ে দেব। সবাই শ্রাবণীকে দেখে হাসবে। এক রাত কাটিয়ে সে বাড়িতে আসবে। ব্যাপারটা অন্যরকম। হয়তো সেদিন হবে আমার অপমানের প্রতিশোধ। বাড়ি থেকে বের হতেই রিফাত বলল, আবির, গিটার নিয়ে আসি। ওকে যা। রিফাত গিটার নিয়ে চলে যায়। ঠিক তখনই আমার ফোনে কল বেজে ওঠে। তাকিয়ে দেখি লন্ডনের নাম্বার, অপরিচিত নাম্বার। রিসিভ করলাম। ওপাশ থেকে ইংলিশে বলতে থাকে, আবির, আমাকে ভুলেই গেলে? আমি কণ্ঠ শুনে অবাক হলাম। মনে মনে বলে উঠলাম, যারা যারা আমাকে ফোন করেছে। ওর ফোন পেয়ে অনেকটাই অবাক হলাম। আসলে সত্যি বলতে দেশে আসার পর একবারও ওর কথা মনে পড়েনি আমার, কিন্তু ওর ঠিকই মনে পড়েছে, তাই কল করে ফেলেছে। যারা, তুমি? মিস্টার আবির, কথা বলেনি কেন আমার সাথে? আসলে একটু ব্যস্ত ছিলাম তো তাই। আচ্ছা, পরে কথা বলবো। যারা ফোন কেটে দেয়। মেয়েটা এমন করে হঠাৎ করে কল করবে কখনো ভাবিনি। অবশ্য আমার নাম্বারটা ম্যানেজ করা ওর কাছে কঠিন কিছু ব্যাপার না। রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছি, মাঝে মাঝে পায়চারি করছি। কিছু সময় পর রিফাত আসলো, কাঁধে গিটার। গিটার দেখে প্রথম খুব বিরক্ত লাগতো, কারণ না বাজাতে পারলে ইচ্ছে করতো ভেঙে ফেলি। গিটার শেখাটাও প্রথমে অনেক বিরক্তকর লাগতো আমার কাছে, কিন্তু প্রথম যেদিন শ্রাবণীকে দেখি সেদিন অজান্তেই বাজিয়ে ফেলেছিলাম। কি ভাবছিস? চল পাহাড়ে যাই। পাহাড় তো না, যেন পার্ক একটা। চল। রিফাত বাইক চালাচ্ছে, আমি পেছনে বসে আছি। বেশ কিছু সময় পর পাহাড়ের কাছে আসলাম। ছোট পাহাড়, আয়তনও ছোট, তবে ওঠার জন্য সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে। আর সিঁড়িটা আঁকা বাঁকা করে বানানো, এজন্যই আকর্ষণ বেশি। সিঁড়ি দিয়ে উপরে চলে আসলাম। বেশ শুনশান পরিবেশ, চারপাশে নীরব নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে বাতাসের আলপনা কানে ভেসে আসছে। আচ্ছা, বাতাসেরা কি কথা বলতে পারে? হয়তো পারে। ওদের সঙ্গী গাছের পাতা, পাতার কাছে এসে ভালোবাসি জানিয়ে দূরে হারিয়ে যায় হয়তো। যে বাতাস একটা পাতাকে ভালোবাসি বলে, সেই বাতাস আর ফিরে না। তাই পরের বাতাসে সেই পাতা ঝরে পড়ে যায়। হয়তো পাতা এটাই বলতে চায়, তোমার ভালোবাসা অন্যের কাছে হারাতে দেইনি। ধুর, কী সব আজব ভাবনা ভাবছে। রিফাত পকেট থেকে সিগারেট বের করলো। জ্যোৎস্না রাত, চারপাশে বাতাসের শব্দ। পাহাড়ের সামনে ছোট্ট একটা ঝর্ণা। চাঁদের আলো সাদা ঝর্ণার পানির ওপর পড়তেই কেমন যেন প্রতিফলিত আলো চোখে ভেসে আসছে। নিচে তাকালে ঝর্ণার পানির ডোবার কিরণের শাপলা ফুলে ভর্তি। পাহাড়ের চারপাশ দিয়ে ব্যারিকেড করা, ঝাউবনের মাঝে পাতা পাহাড় গাছ, সিমেন্ট দিয়ে বেঞ্চ বানানো হয়েছে। আমি আর রিফাত বটগাছের নিচে এসে বসলাম। বটগাছটাকে কেন্দ্র করে গোল করে বসার জায়গা। সিগারেটে এক টান দিয়ে দূরে ফেলে দিলাম। গিটারের টিউন তুললাম। রিফাত বাইরের দিকে তাকিয়ে আছে। সুর তুলে গাইতে থাকি। রিফাত আমার পাশে এসে বসলো, আমার দিকে তাকিয়ে বলল, শ্রাবণীকে ভালোবাসিস তাই না আবির? আমি রিফাতের দিকে তাকালাম। কিছু না বলে বসা থেকে উঠে দাঁড়ালাম। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে কিছুটা সামনে এসে দাঁড়ালাম। রিফাত আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, বল না, শ্রাবণীকে ভালোবাসিস? আমি আবারও কিছু বললাম না। আমি শ্রাবণীকে আজও খুব ভালোবাসি, সত্যি অনেক বেশি ভালোবাসি। ওর উপর রাগ থাকলেও ভালোবাসাটা অনেক বেশি। শ্রাবণীকে দেখলে কেমন যেন অনুভব করি আমি। বুকের ভেতরটায় চিনচিন করে ব্যথা করা শুরু করে। এটা সবার ক্ষেত্রে হয় না। যারা অনেক বেশি ভালোবাসে আর প্রিয় মানুষের সাথে অনেকটা সময় পর দেখা হয়, তখনই হয় এরকম। চল বাসায় যাই। রিফাতকে কিছু বলতে না দিয়ে চলে আসলাম। সে আমার পিছু পিছু আসতে থাকে। কিছু সময় পর বাড়িতে আসি। রুমে এসে গা এলিয়ে দিতেই ফোনটা ভাইব্রেশনের জন্য কাঁপতে থাকে। তাকিয়ে দেখি যারার ফোন। রিসিভ করলাম না, ডু নট ডিস্টার্ব মোডে রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে অবাক করা বিষয়ের মতো ঘুম ভেঙে যায়। মানে কানে আর নাকে বেশ ভালো মতোই সুরসুরি অনুভব করছি। তাই নিজেই নিজের মুখে ঘুমের ঘোরে জুড়ে একটা চর বসিয়ে দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। সামনে আম্মু বসে আছে, আর আমার পাশে বসে আছে শ্রাবণী। মেজাজটা খারাপ হয়েও হলো না, তাই শ্রাবণী বলে ওঠে, বাব্বা, বনসার হয়ে গরমের সময় ভাল্লুকের মতো শীত ঘুম দিচ্ছিলেন? কাঁথা মুড়ি দিয়ে কেউ ঘুমায়? আমি ঘুম ঘুম চোখে শ্রাবণীর মুখের দিকে তাকালাম। হাতে মুরগির বড় পাখনা, আর সেটা দিয়ে ও সুরসুরি দিচ্ছিল। আমি কাঁথা মুড়ি দিয়ে ঘুমাই, এটা আমার অভ্যেস। কাঁথা মোড়ার ওপর দিয়ে ঘুমাতে ভালো লাগে। তবে অনেকদের ক্ষেত্রে দেখা যায় যদি তারা লুঙ্গি পরে থাকে, তাহলে লুঙ্গি ঘুমের ঘরে খুলে সেটাই মুড়ি দিয়ে ঘুমায়। ভাগ্যিস আমি লুঙ্গি পরি না।
নিলয়, তোকে অনেকক্ষণ হলো ডাকছিলাম, তুই উঠছিলি না দেখে শ্রাবণী নিজে এই পদ্ধতি প্রয়োগ করে। ভালো করেছিস শ্রাবণী। কি এই দারকাক মার্কা দেখতে ফাজিল শয়তান মেয়ে আমাকে ঘুম থেকে তুলেছে? কি? ওই মিস্টার, ওই কি বললেন আপনি? আমি ধারকাক? ওই মেজো আম্মু, দেখো তোমার ছেলের বন্ধু, নকল ছেলে, মিস্টার নিলয় না, মিস্টার খাটাস, না না, মিস্টার নিলিয়া দা বনসার। নিজে একটা পাতিহাস, সেটা দেখেছো? খালি ডিমটা পারতে পারো না, তবে প্যাক ঠিকই করতে পারো। ওই আমি আপনাকে। শ্রাবণী রেগে যায়, রাখলে ওর নাকের ডগা লাল হয়ে যায়, আর ডান হাতে প্রথম আঙুল দিয়ে নাকে বারবার ঘষতে থাকে, আর মুখ দিয়ে খালি ওই ওই শব্দ করতে থাকে। আমার হাসি পাচ্ছে শ্রাবণীর আমার কাণ্ড দেখে, কিন্তু এখন হাসা যাবে না, ঝগড়ার মোড়ে আছে। শ্রাবণীকে আরও রাগাতে ইচ্ছে করছে। আমি জানি তো তুমি একটা মাছি, খালি ভন ভন করো। তুমি একটা টিকটিকি। তুমি তাল গাছের রস। তুমি খেজুরের রস। যাক ভালো, সবাই পছন্দ করে। না না, তুমি হলে। এর জন্য তোদের দুইটাকে এক জায়গাতে রাখাটা এখন রিস্ক, না জানি ঝগড়া থেকে কখন হাতাহাতি শুরু করে দিস। আরে বাবা শোন, তোকে যে জন্য ডেকেছিলাম বলি, নাকি ঝগড়া করবি এখনো? আম্মুর কথা শুনে দুজনে দুজনের দিকে চোখ উল্টে পাল্টে রাগী ভাব নিয়ে তাকালাম, তবে সেটা আর চোখে, মানে এমন একটা ভাব নিলাম দুজন, পরে তোমাকে বোঝাবো। চুপচাপ বসে আছে। আম্মু বলে, রাসেলকে আজ দেখতে আসছে, আসলে বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, তবে নতুন করে দেখতে আসার মানে হলো রিয়ার বাসায় কোথেকে যেন আত্মীয় স্বজন আসছে, তারা দেখতে আসবে আজ সন্ধ্যায়। তোর আঙ্কেল সবার সামনে বলেছে নিলয় এসব ব্যাপারে খুব দক্ষ, মানে সব দায়িত্ব তোর সামলাতে হবে, বাজার থেকে শুরু করে। আমি ঠিক শিওর না, তবে শুনেছি ছোট করে রাসেলের গায়ে হলুদও মাখিয়ে যাবে তারা, তাই সব কিছুর ব্যবস্থা কর। আমার অনেক কাজ আছে, থাক গেলাম। আম্মু চলে গেল। মেজাজটা এবার পুরোপুরি খারাপ হয়ে গেছে। আঙ্কেল মানে আমার আব্বুর মতলবটা কি? আমাকে এত দায়িত্ব দেওয়ার কি মনে আছে? উফ, বুঝলাম না। মেজাজ খারাপ করে ধপ করে বিছানায় শুয়ে পড়লাম। শ্রাবণী মুচকি হেসে বলে, এবার ওঠো, কাজ করো যাও, গন্ডারের মতো ঘুমাচ্ছে। এই তুমি দেখছো গন্ডার এভাবে ঘুমায় বা শুয়ে থাকে? দেখেছি। কোথায়? ও তুমি তো দেখবা, তুমি নিজেই তো একটা চিড়িয়াখানা। চুপ শয়তান ফাজিল খচ্চর গরিলা রাক্ষস বেয়াদব। আমি চিড়িয়াখানা হতে যাব কেন? আমি এমনিতেই রেখেছি। ও মা গো, টু দর্শন পাবলিক, তা বলো কই দেখেছো? এই যে আমার পাশে শুয়ে আছে গন্ডারের লিডার মিস্টার খারুশ। তোমাকে আমি। শ্রাবণী আমার দিকে দৌড়ে চলে যাবে, ঠিক তখনই ওর ওনাতে টান লেগে ধপ করে আবার বুকের উপর এসে পড়ে, আর আচমকা ওর ঠোঁটে আমার ঠোঁটের উপর লেগে যায়। কিছু সময়ের জন্য আমি নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকলাম শ্রাবণের দিকে। শ্রাবণী আমার বুকের ওপর শুয়ে থাকে, আমার চোখের দিকে তাকিয়ে আছে। দুজনেই চুপচাপ হয়ে এভাবে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। আবারও কল্পনার ব্যাকগ্রাউন্ডে যেন মিউজিক বাজতে থাকে। বাইরের চিৎকারের জন্য দুজনে যেন কল্পনা থেকে বাইরে আসলাম। শ্রাবণী আমার দিকে নিজেকে ছাড়িয়ে উঠে দেখে ওর ওড়না আবার মাথার নিচে চাপা পড়ে গেছে। মানে আমি যখন শুয়েছিলাম তখন ওর ওড়না আমার মাথার নিচে পড়ে যায়। আর তারপর শ্রাবণী চলে যেতে লাগলে নিউটন মামার সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে, কথাটা সত্যি প্রমাণিত হয়। তাই শ্রাবণী যত দূরে চলে যেতে চাইছিল তত জোরেই সে বাধা পাওয়ায় আমার দিকে চলে আসে, আর কাকতালীয়ভাবে ওর ঠোঁট আমার ঠোঁটের সাথে লেগে যায়। শ্রাবণী কিছু বলল না, কেবল একটা ঝাড়ি দিয়ে বলে ওঠে, ওই আমার ওনার সাথে আপনার এত শত্রুতা কেন? দেন আমার ওনা, দেন ফাজিল ছেলে কোথাকার। শোনো, এর আগে কিন্তু তুমি আমাকে তুমি করে বলেছিলে, এখন আবার আপনি। তুমিটাই সুন্দর ছিল। শ্রাবণী ওড়না ছাড়িয়ে চলে যায়। আমি শোয়া থেকে উঠে বসি, ফ্রেশ হয়ে নিলাম, শার্ট আর প্যান্ট পরে খাবার টেবিলে এলাম। বড় আব্বু বলে, নিলয়, শুনলাম তুমি নাকি বিয়ের ব্যাপারগুলোতে বেশ জানো, তাহলে তোমার উপরে বিয়ে অবধি সব দায়িত্ব দেওয়া হোক, কি বলো সবাই? আমি চেয়ার টেনে বসলাম। ফুপি বলে ওঠে, জান্নাতও কিন্তু অনেক বিয়ের ব্যাপারে জানে, অনুষ্ঠান নিয়ে ওরও অনেক জ্ঞান আছে। তাই নাকি? তাহলে তো বেশ হয়, জান্নাত আর নিলয় মিলে সবকিছু দেখুক। ছোট আপু, আমিও কিন্তু অনেক কাজ জানি। ঘর সাজানো, বাসর ঘরের ব্যাপারটা আমার খুব ভালো করেই জানা আছে। বাহ, এভাবে সবাই দায়িত্ব নিলে আমার তো কোনো চিন্তাই থাকবে না। তাহলে বাচ্চারা সবাই যখন দায়িত্ব নিতে চাচ্ছে
তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। আমি জান্নাতাপুর দিকে তাকালাম। যখন আমার আর তার দায়িত্বের কথা বলা হয় তখন কেমন যেন খুশি খুশি ভাব দেখছিলাম ওনার চোখে মুখে, কিন্তু শ্রাবণী যোগ দেওয়াতে ওনার এক্সপ্রেশনটা কেমন যেন পাল্টে যায়। আচ্ছা, উনি কি আমাকে পছন্দ করে? কিন্তু আমি তো ওনার থেকে ছোট। কি জানি, মানুষের পছন্দের কোনো সূচনা বা উপসংহার নেই। কোনো মেয়ে কালো ছেলেকে কাকতালীয়ভাবে ভালোবাসলেও সেই ছেলেটাকে মেয়ের 14 গোষ্ঠীর পরিবারের মধ্যে কোনো ব্যক্তি মেনে নেবে না। অকপটেই বলে দেবে ছেলে পছন্দ হয়নি, অথচ মেয়েটা ঠিকই পছন্দ করে ভালোবাসে কালো ছেলেটাকে। আবার জুনিয়র হয়েও মেয়ে ছেলের প্রেমে পড়ে। এগুলো বেশ অন্যরকম লাগে আমার কাছে। জি বড় আব্বু, আমি রিফাতকেও সাথে নিয়ে নেব, তাহলে আরও সহজ হবে। আপনাদের এসব নিয়ে ভাবতে হবে না। বাহ, তাহলে সব তুমি সামলাও, আমরা রেস্ট নেই। বড় আব্বুর মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিলাম। প্লেটে মাংস ছিল। আমি কথা শুনে শেষ করে প্লেটে তাকিয়ে দেখি সেখানে আর একটাও মাংস নেই। আমার পাশে বসা শ্রাবণের প্লেটে অনেক মাংস। এটা কি হলো? মেয়েটা তো দেখি রাক্ষসী নাথ বউ। এই ফাজিল মেয়ে, আমার মাংস কই? সরি, কে ভাই তুমি? চিনলাম না তো। কোথা থেকে আসছো ভাই? কি? আমি ভাই? আমি কোথা থেকে আসছি? ছুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বের করে দেবো। সোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে, বলো। মিস জগা খিচুড়ি, আমার প্লেট থেকে মাংস নিয়ে তোমার প্লেটে জমিয়ে রাখছো কেন? সরি ব্রো, তুমি কি দেখেছো আমি মাংস তুলেছি? জি না, তবে আমার পছন্দ করা মাংস যা আমি বেড়ে নিয়েছিলাম সেটা তোমার প্লেটে দেখছি। চুপ থাকো তো রাক্ষস। আমি রাক্ষস? তুমি রাক্ষস। ব্যা। হুট! শ্রাবণী মাংস হাতে নিয়ে নিজের মুখে তুলতে যাবে, আমি সাথে সাথে ওর হাত ধরে মাংসের টুকরো আমার মুখে পড়ে নিলাম। এমন একটা ভাব নিলাম যেন কিছুই করিনি। এইটা কি হলো? হইলেই কান্না করা, তখন জানতে পারবা। বেয়াদব। তুমি শাকচুন্নি। তুমি ভূত। তোমার মতো আর ভূতনি নেই। মিস্টার খারুশ। মিস পান্তা ভাত। আম্মু দেখো না এই ছেলে কি বলে। আম্মু তোকে না এই তেলে কি কই। আমি ভেঙচি মেরে ওর কথাটা বললাম, আর সাথে সাথেই টেবিলে বসে থাকা সবাই জোরে হাসতে থাকে। আমরা এতক্ষণ খেয়ালই করিনি সবার সামনে বসে ঝগড়া করছি, আর সেটা সবাই চুপচাপ শুনছিল। ধুর, আমাদের লজ্জা লাগা দরকার। আমি তাকালাম সবার দিকে, সবাই হাসলেও জান্নাত আপু অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি কিছু বললাম না। শ্রাবণীর আম্মু বলে ওঠে, তোরা ঝগড়া করিস এক জায়গাতে হলে, আর তোরা করবি একসাথে বিয়ের কাজ, তাহলেই হয়েছে। না আম্মু, পারবো আমরা। ওই খরগোশের বাচ্চা বেশি ঝগড়া করে। জি আন্টি, আমরা পারবো, সব চিন্তা করতে হবে না। এই সাদা বকের মতো লম্বা মুখ আর ঠোঁট নিয়ে মেয়েটা ঝগড়া করে। আমি কিছু বলিনি। আমিও কারো নাম ধরে কিছু বলিনি। মাফ চাই, তোরা যা তো, খেতে দে, ঝগড়া থামা, না হলে দুইটাকে পিটানি দেবো। দুজনই চুপ থাকলাম। তবে আমার দৃষ্টি জান্নাত আপুর দিকে। উনি হয়তো ভাবছে অনেক কিছু।